বাংলায় কথা বলতে পারাটা আমেরিকায় বসে এবং মানে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে পারাটা যে কতটা আনন্দের। ইউএসএ তে ফুল ফান্ডেড একটা স্কলারশিপ পাওয়ার অনেক বেশি চাহিদা, কারণ এরা দিয়ে থাকে অনেক। তো আমি শুনেছি আপনিও তো তার মধ্যে একজন, মেবি। সো আমাদেরকে একটু শেয়ার করবেন যে আসলে ফুল ফান্ডে কিভাবে যেতে হয়, কি কি রিকোয়ারমেন্ট থাকে, পাবলিশিং, এই জিনিসগুলো অনেক জানা দরকার আমাদের। আমেরিকানরা যারা কাজ করে, কাজ করতে পছন্দ করে তাদেরকে প্রচুর সম্মান করে এবং উনারা এতটাই ভালো, আপনি যদি অর্দি হন, আপনার পিছনে ওরা টাকা দিতে কোনো রকম মানে কার্পণ্য বোধ ওরা কখনোই করে না এবং করবেও না। আমি ইউএসএ আসার আগে ৯ মাস যাবৎ শুধু আমি গবেষণা করছি কেন আমি কানাডা যাব, কেন ইউএসএ যাব। আমি যদি স্টুডেন্ট হই কতগুলো স্টেপ আমি মেইনটেইন করব। সর্বপ্রথম আপনাকে আমি যে ৫ টা স্টেপ বললাম যে আপনি কোন কান্ট্রিতে যাবেন, ওই কান্ট্রির কোন স্টেটে যাবেন। টিচিং অ্যাসিস্ট্যান্ট, এটা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে যাওয়া যায়, নাকি ওইখানে গিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প পাওয়া যায়, এরকম ধরনের কোনো অপশন কিভাবে কি? Your postgraduate work permit is automatically 12 months, right? কানাডায় চলে আসলাম, ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আছি এখন। কানাডাতে কি ফান্ডিং এর বা স্কলারশিপের কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যালো ফিজ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো আপনাকে দেখে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আহ বাংলায় কথা বলতে পারাটা আমেরিকায় বসে এবং মানে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে পারাটা যে কতটা আনন্দের, এটা হয়তো এভাবে বললে বুঝবেন না। কখনো দেশের বাইরে বা কোথাও ট্রাভেল করলে তখন আসলে বুঝা যায় যে আসলে যখন আমরা অনেক মানুষের সাথে থেকে অভ্যস্ত, সেই ক্ষেত্রে যখন আমরা এসে সম্পূর্ণ এমন একটা পরিবেশের মধ্যে পড়ি যে 24 আওয়ার্স এর মধ্যে কখনো ভালো আছি বা কেমন আছেন এই কথাটা বলার মতো কেউ থাকে না। ধন্যবাদ আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আসলে না, এর আগেও আমরা দু একটা লাইভ করেছি তো বাইরের সাথেই, তা সবাইকে আমরা বাংলাই বলি, কারণ হচ্ছে কেন এই ওদের কাছ থেকেই শোনা আর কি, যে বাংলায় বললে অনেক ভালো লাগে ফিলটা। ইংলিশ তো সারাদিনই বলি। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের দেশে যে স্টুডেন্ট যারা আসলে পড়াশোনা করতে যাওয়ার জন্য ট্রাই করতেছে, তারা ইনফরমেশন গুলা বাংলায় শুনতে চায়, ইংলিশে অনেকে ভালো করে গ্র্যাপস করতে পারে না। তো আসলে আমি অসংখ্য ধন্যবাদ ফিজ স্যার। জি, আমি জি। খুবই যে আনন্দিত আপনাকে পেয়ে, কারণ আপনারা আসলে অনেক ব্যস্ত মানুষ, তো আপনাদেরকে পাওয়াটা অনেক লাকি আসলে মনে করি। না, এরকম কিছু না। তবে ব্যস্ততা এটা সত্য আসলে। কারণ জি। এখানে হয় কি আসলে সবকিছু schedule এর মধ্যে থাকতে হয় আমাদেরকে। আ যেমন মনে করেন ১০ টায় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। সো আমাকে ১৫ মিনিট বা ১০ মিনিট আগে যেতে হবে। কিছু প্রি-রিকুইজিট ফর্ম ফিল আপ করতে হয়। অথবা আমাকে আমি চুল কাটাবো, সেলুনে যাবো। আমাকে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। এখানে আসলে সবকিছুই টাইম খুব সেনসিটিভ এখানের জন্য। সো যখন কেউ বলে যে বাহিরে আসলেই ব্যস্ত, আশা করি আপনারা সত্যি, সত্যিই বুঝে নিবেন যে আমরা আসলেই ব্যস্ত আছি আরকি। এটা সত্য। না, আসলেই ব্যস্ত থাকে প্রত্যেকে, কারণ এটা টাইম টেবিল অনেক মেনটেন করে। আমাদের দেশে তো আমাদের কোনো টাইম টেবিল নাই, সব অ্যাভেলেবেল, বাট ওইখানে সবাই অনেক ব্যস্ত, প্রত্যেকটা মানুষই অনেক ব্যস্ত যার যার জায়গা থেকে। তো কেমন আছেন, আপনার কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এই তো কয়েকদিন আগেই আমার পড়ালেখা শেষ হয়ে গেল। আমি বিজনেস অ্যানালিটিক্স এ মাস্টার্স করলাম জি, জি। রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে। এইটা শেষ করার পর এখন হচ্ছে আপনার অ্যামাজনে ইন্টার্নশিপ করলাম অপারেশনস এ, এইচআর এ। ওখান থেকে ওরাই আবার ফুল টাইম জব অফার করছে। তো এখন অ্যামাজনের সাথেই কন্টিনিউ করছি আরকি। ভালো আছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে খুব ভালো আছি। আচ্ছা, তো আপনি তো মনে হয় আমরা একটু মূল পর্বে চলে যাই, তারপরে অনেক কথাই আমাদের জানা দরকার, কারণ স্টুডেন্টদের অনেক প্রশ্ন, যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে আসি, তো সেহেতু অনেক প্রশ্ন থাকে স্টুডেন্টদের, যে জিনিসগুলা খুবই বেশি প্রয়োজন আমার কাছে অনেক আসে। ইউএসএ তে ফুল ফান্ডেড একটা স্কলারশিপ পাওয়ার অনেক বেশি চাহিদা, কারণ এরা দিয়ে থাকে অনেক। তো আমি শুনেছি আপনিও তো তার মধ্যে একজন, মেবি। সো আমাদেরকে একটু শেয়ার করবেন যে আসলে ফুল ফান্ডে কিভাবে যেতে হয়, কি কি রিকোয়ারমেন্ট থাকে, পাবলিশিং, এই জিনিসগুলো অনেক জানা দরকার আমাদের।
ওকে, একটু বেশি সময় দিতে হবে আমাকে। হুম, হুম, হুম। আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। জি, প্রথমত হচ্ছে একটা স্টুডেন্ট যখন আমেরিকায় বা কানাডায় বা অস্ট্রেলিয়ায়, এই ৩ টা দেশ অলমোস্ট কানেক্টেড, পড়ালেখা করার জন্য আসতে চায়। তো সর্বপ্রথম তাকে যে জিনিসটা খেয়াল করতে হয় যে আমি আসলে আ যেমন আমি আমেরিকার কথা স্পেশালি বলি। এখানে অনেকগুলি স্টেট আছে। প্রত্যেকটা স্টেটে অনেক ভালো, ভালো ইউনিভার্সিটি আছে। প্রত্যেকটা ভালো, ভালো ইউনিভার্সিটির অনেকগুলা ভালো, ভালো প্রোগ্রাম রয়েছে। তো সর্বপ্রথম আমাকে এই জিনিসটা ফিক্স করতে হয় যে আমি কোন স্টেটে যাব, দেন ওই স্টেটের কোন ইউনিভার্সিটিতে যাব। এই যে কতগুলো স্টেট, মানে কেউ যদি মনে করে, যেমন কেউ জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ভাই আমাকে একটু বলে দেন না কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব বা কোন, না, এটা আপনার ভুল ধারণা। এটা কখনোই আমি যদি আপনাকে বলে দেই, এটা আপনি পারবেন না। এটা এটা এক ধরনের ফুল টাইম জব। আপনাকে এটাকে এইভাবে বিবেচনা করতে হবে যে আপনি যদি সময় স্পেন্ড না করেন এখানে, আপনি ভালো ফল পাবেন না। আমি ইউএসএ আসার আগে ৯ মাস যাবত শুধু আমি গবেষণা করছি কেন আমি কানাডা যাব, কেন ইউএসএ যাব, কেন আমি ইউএসএ আসলে কোথায় যাব, ওখানে আমার অবস্থানটা কি হবে। সো আপনাকে এটা ফুল টাইম জব হিসেবে আপনাকে এটা টাইম স্পেন্ড করতে হবে, এখানে রিসার্চ করতে হবে। সো আমি যদি স্টুডেন্ট হই, কতগুলো স্টেপ আমি মেনটেন করব। সর্বপ্রথম কোন স্টেটে যাব, ওই স্টেটে কি কি সুবিধা অসুবিধা আছে। দ্বিতীয়ত কোন ইউনিভার্সিটিতে যাব, ওই ইউনিভার্সিটির কোন প্রোগ্রামগুলোতে পড়বো বা আমার জন্য আগ্রহ আছে বা আমি এলিজিবল হব। তৃতীয়ত আমি কি আমার নিজস্ব অর্থায়নে পড়তে চাই, নাকি আমি স্কলারশিপ, ফান্ড, টিএ, আরএ, জিআরএ এগুলো নিয়ে পড়তে চাই। সো যখন আমি এই জিনিসগুলো অ্যাকুমুলেট করব, তখন কমপ্লিটলি সিনারিওটা এরকম দাঁড়াবে যে আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। যেমন ধরেন যদি আমি শুধু সেলফ ফান্ডে পড়তে চাই, সেক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে আমার যে অ্যাডমিশন লেটার পাওয়ার জন্য বা অফার লেটার পাওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতাটুকু লাগে, আইএলস, আন্ডার গ্রেডের রেজাল্ট, আর যদি ওরা জিআরই জিম্যাট চায় সেটা আলাদা ইস্যু, আর না চাইলে গুড, তাহলে কিন্তু আমি এলিজিবল হয়ে যাচ্ছি ওই প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য। বাট আমি যদি ওই প্রোগ্রামে ওদের ফান্ড নিয়ে পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টোরিতে আসতে হবে। স্টোরিটা কেমন হবে? তখন আমাকে আমার নিজেকে সেল করতে হবে, আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ওদের কাছে এইভাবে যে আমি তোমার ফান্ড নিয়ে তোমার কাছে পড়তে চাই, কারণ হচ্ছে আমার এই পরিমাণ মেধা আছে যেটা আমি ইউজ করে আমি টাকা খরচ করতে চাচ্ছি না, তোমাদের টাকাটা নিয়ে আমি পড়তে চাচ্ছি। আমেরিকানরা যারা কাজ করে, কাজ করতে পছন্দ করে, তাদেরকে প্রচুর সম্মান করে এবং উনারা এতটাই ভালো, আপনি যদি অর্দি হন, আপনার পিছনে ওরা টাকা দিতে কোন রকম মানে কার্পণ্য বোধ ওরা কখনোই করে না এবং করবেও না। মানে বিষয়টা সম্পূর্ণ এরকম আরকি। সো এটা আমি বলতে পারি যে ওদের কাছে এটা খুবই, খুবই আনন্দদায়ক যে আপনি অর্দি হলে ওরা আপনাকে ফান্ড অফার করবে, ইজিলি ফান্ড অফার করবে। আপনি আপনার রুটটাই কিন্তু ভিন্ন হয়ে গেল যখন সেলফ ফান্ড আর যখন আপনি ওদের ফান্ড নিয়ে পড়তে চাচ্ছেন। তখন যদি আপনি ওদের ফান্ড নিয়ে পড়তে চান, তখন আপনাকে আরো কিছু জিনিস ক্রাইটেরিয়া দেখতে হবে যে ওখানে উল্লেখ করা থাকে যে ফান্ড পেতে হলে বা জিআরএ, জিএ, টিএ, আর এগুলো পেতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়। কেউ কেউ বলে যে আপনার কোনো কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্লেখ করা থাকে যে এলিজিবল হবেন যদি আপনার জিআরই স্কোর 305 থাকে বা 300 থাকে, অথবা কেউ কেউ বলে শুধু জিআরই থাকলেও হবে বা জিম্যাট থাকলেও হবে। এখন জিআরইটাই অনেক বেশি গ্রহণযোগ্য আর কি। সো এই এই জিনিসগুলো ধারাবাহিক বা আবার কখনো কখনো আপনার জিআরই জিম্যাট ছাড়াও ফান্ড পাওয়া যায়, কিন্তু এটা খুবই রেয়ার। এটা খুবই রেয়ার। আর এটা এরকম না যে আপনি বাংলাদেশে বসে এই এক্সট্রা কোয়ালিফিকেশন গুলো ছাড়া আপনি ফান্ড ম্যানেজ করে ফেলতে পারবেন। এটা তুলনামূলক অনেক বেশি কঠিন। তবে আমি আবারও বলছি, আমি হতাশ করছি না কাউকেই। অনেক সময় শুধু আন্ডার গ্রেডের ভালো রেজাল্ট, পাবলিকেশন এবং যদি আপনার কি বলে আইএলটিএস এর স্কোর ভালো থাকে, স্পেশালি 7.5 প্লাস থাকে, তাহলে সেটা দিয়েও
স্কলারশিপ ম্যানেজ করা যায়, তবে এই পাথটা তুলনামূলক কঠিন। এই পথটাই আপনি অনেক সহজ করে ফেলতে পারেন শুধু যদি আপনি জিআরই স্কোরটা অ্যাড করেন। সো আমার প্রথম পরামর্শ, আপনি যদি সত্যি সত্যি আমেরিকাকে ড্রিম করতে চান, কানাডাকে ড্রিম করতে চান, আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি নিজের ফান্ডে পড়তে চান নাকি মানে ফান্ড পেয়ে তারপরে আমেরিকা বা কানাডা আসতে চান। তাহলে দুই রকমের রুট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে রুট দুইটা কিভাবে আপনি যাবেন। এখন অনেকে যে বলে পাবলিশিংটা, তো পাবলিশিংটা কি ইউনিভার্সিটি থেকে হেল্প নিয়ে করতে হয় নাকি আলাদা কোনো সোর্স আছে কোনোভাবে পাবলিশিং করার? এটা অনেকে কোশ্চেন এটা করে। এটা ভালো কোশ্চেন। যেমন আপনি বায়োলজিতে পড়ছেন, ফর এক্সাম্পল, আপনি বায়োলজিতে যখন 4 বছর আন্ডারগ্রেড করছেন, তার মানে আপনার ফার্স্ট ইয়ার থেকে 4 বছর বা 5 বছরের সময়ের মধ্যে আপনি একাধিক প্রফেসরকে মিট করছেন, একাধিক কনফারেন্স, একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আপনি যদি এই 5 বছরে আপনার রিসার্চ পেপার বা আপনার রিসার্চ যে স্কিলস রয়েছে সেটা যদি শো করতে না পারেন, আপনি কিন্তু এই 5 বছর পরে এসে যদি আপনি মনে করেন যে আপনি এখন একটা মানে পেপার পাবলিকেশন করবেন, ইম্পসিবল না তা আমি বলছি না, বাট এটা একটু অড হয়ে যায়। তো আমার পরামর্শ, যদি সত্যি সত্যি আপনার রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি চেষ্টা করবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই বাংলাদেশে, আপনি জেনে অবাক হবেন ফিজ স্যার, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক অনেক ভালো প্রোফাইল রয়েছে এবং উনারা অনেক অনেক বেশি সম্মানিত। এবং এই শিক্ষকদের যে রিসার্চ প্রোফাইল রয়েছে, উনাদের সাথে যদি আপনি কাজ করেন, নট নেসেসারি যে আপনাকে উনাদের সাথেই কাজ করতে হয়, বাট উনাদের সাথে কাজ করলে আপনার রিসার্চ প্রোফাইলটা আরো সমৃদ্ধ হবে, আপনার সাইটেশন অনেক ভালো হবে। আমার ব্যক্তিগত কোনো রিসার্চ প্রোফাইল নাই। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি সম্পূর্ণ আলাদা একটা ট্র্যাকের মানুষ ছিলাম। আহ আহ হয়তো আপনারা জানেন, যাই হোক আমি ওই বিষয়ে যাব না। কিন্তু মানে যদি রিসার্চ ফিল্ডে আপনার কাজ করতে হয়, তাহলে আমার মতে শুরু থেকেই শুরু করা উচিত। তাহলে দেখা গেছে আপনার আন্ডার গ্রেডটা কমপ্লিট করতে করতে আপনার 2টা 3টা বা 4টা বা তখন একাধিক পেপারস আপনার নামের পাশে থাকবে, যেটা আপনার নামে একটা আলাদা পোর্টফোলিও তৈরি করবে। আমি কথা বলছি মাস্টার্সে যারা স্টুডেন্ট আসতে চায় তাদেরকে নিয়ে। এখন যদি কেউ আন্ডারগ্রেড করার জন্য আসতে চায়, তার কিন্তু লিটারেলি রিসার্চ পেপার থাকাটা আসলে অস্বাভাবিক। কারণ আপনি আন্ডারগ্রেডে আসতে যাচ্ছেন মানে এটা আপনি লিটারেলি খুবই ছোট একজন মানুষ ইন টার্মস অফ এইজ এন্ড সেক্ষেত্রে আসলে আপনি আহ, এটা কি বলে যে এত ছোট সময় যে আপনার রিসার্চ পেপার থাকবে এটা কেউ এক্সপেক্ট করে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, যখন আপনার আন্ডারগ্রেডের জন্য আসবেন তখন ফান্ড পাওয়ার পসিবিলিটি 90% থাকে না, 10% থাকে। এবং এই যে 10% আন্ডারগ্রেডে মানুষ ফান্ড পায়, এটা ম্যাক্সিমাম বিভিন্ন কোটায়, যেমন ধরেন আমি আউটস্ট্যান্ডিং পারফর্মার ইন স্পোর্টস, আমি আউটস্ট্যান্ডিং পারফর্মার ইন মিউজিক, আমি একটা এমন ওয়াশিংটনের এমন একটা ইউনিভার্সিটি বা নিউ ইয়র্কের এমন একটা ইউনিভার্সিটি চুজ করলাম, ওরা আসলে একজন আউটস্ট্যান্ডিং পারফর্মার খুঁজছেন স্পোর্টসে বা মিউজিকে, ওরা কিন্তু তখন আমাকে অফার করবে। বাট এটা খুব রেয়ার। আর ম্যাক্সিমাম বাংলাদেশের ছেলে মেয়েরা বা আমরা চেষ্টা করি যে উইথ ডিউ রেসপেক্ট আন্ডারগ্রেড কমপ্লিট করে তারপর মাস্টার্স বা পিএইচডি করার জন্য আসবো আর কি। সেক্ষেত্রে আসলে এই দুটার যে কোনো একটা পথই বেছে নিতে হয়, নিজস্ব অর্থায়ন অথবা স্কলারশিপ। আচ্ছা আচ্ছা, খুব ভালো ইনফরমেশন, খুবই ইনফরমেটিভ। আসলে অনেকেই তো জানে না। আসলে দেখেন, আমাদের বাংলাদেশের মেইন প্রবলেমটা কি, স্টুডেন্টরা আসলে জানেই না, ওদের ইনফরমেশনই নাই। আর যে এইগুলা নিয়ে যে একটু ঘাটাঘাটি করবে, এই ঘাটাঘাটির সময়টাও হয়তো বা অনেকের নাই। মানে সময় থাকলেও আলসেমি করে যে জেনে নিব, এজেন্সি থেকে জানবো, আরেকজনের থেকে জানবো। নিজে যে এটার উপর একটু রিসার্চ করবে, একটু ভাববে, এটা নিয়ে অনেকে মানে কয় যে কিছুই বুঝি না, মানে স্যার কিছু বুঝি না, এরকম একটা কনফিউশন প্রত্যেকের ভিতরে। আপনি অনুমতি দিলে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। অবশ্যই ভাই, আপনাকে এই জন্যই বলছি। আহ হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আপনার কোনো এজেন্সি প্রয়োজন নেই। আমি নিজেই একটা এজেন্সি, আপনি নিজেই একটা এজেন্সি। আপনাকে আমি যে যে 5টা স্টেপ বললাম, যে আপনি কোন কান্ট্রিতে যাবেন, ওই কান্ট্রির কোন স্টেটে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন প্রোগ্রামে পড়তে চান, এরকম একটা লিস্ট করেন। দেন ওই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি অ্যাডমিশনের জন্য, আইএলটিএস কত চাচ্ছে, জিআরই জিম্যাট চাচ্ছে কিনা,
আন্ডার গ্রেডের রেজাল্ট কত চাচ্ছে, ফান্ড পাওয়ার জন্য বা ফান্ড আদৌ পাওয়া যায় কিনা, প্রফেসরসদের প্রোফাইল দেখেন, ওখানে গিয়ে ডিনের প্রোফাইল দেখেন, ওদেরকে ইমেইল করেন পোলাইট ভাবে, ওরা সুন্দরভাবে আপনাকে, ওরা খুব খুব রেসপন্সিভ, যখনই পারে ওরা রেসপন্স করে। সো ইটস নট নেসেসারি আপনার কাছে আপনাকে একটা এজেন্সির কাছে যেতে হবে। আমি ওনাদেরকে ছোট করে কথা বলছি না, উইথ ডি রেসপেক্ট। এজেন্সি আপনি যেতে পারেন, তবে কখন, যখন আপনি নিজে সময় পাচ্ছেন না বা আসলে সময় দিতে চাচ্ছেন না, নিজের ফান্ডে পড়তে চাচ্ছেন, কোনো মতে যাইতে পারলেই হয়, সেটা আলাদা বিষয়। বাট যদি অ্যাকচুয়ালি আপনি ফান্ড নিয়ে বাংলাদেশ থেকে আসতে চান, কোনো এজেন্সি আপনাকে ফান্ড নিয়ে বাংলাদেশ থেকে আসতে হেল্প করবে না। করবে না। কারণ আপনি যদি ফান্ড পান, তাহলে তাহলে তাদের আলটিমেটলি কোনো লাভ নেই, তারা কোনো কমিশন পাবে না। আর ফান্ড পাওয়া স্টুডেন্টরা কখনো তাদের কাছে যায় না। তো দুইটা ডিফারেন্ট জিনিস, আশা করি বুঝতে পারছেন। জি জি, বুঝতে পারছি, একদম ফুল ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আহ, অনেকে অ্যাপ্লাই করে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট। এটা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে যাওয়া যায়, নাকি ওইখানে গিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প পাওয়া যায়, এরকম ধরনের কোনো অপশন কিভাবে কি? দুইটা বিষয়, টিএ বা আর এ যেটাই বলেন না কেন, একটা হচ্ছে আপনি ফান্ড পেয়েছেন টিএ বা আর এ হিসাবে, তাহলে বাংলাদেশ থেকেই আপনি ফান্ড পেয়ে ওই পজিশনে অলরেডি আপনি এমপ্লয়েড, তখন আপনি এসে ওই প্রফেসর আন্ডারে কাজ করা শুরু করে দেবেন। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে না, আমি ফুল ফান্ড পাই নাই, আমি আমেরিকায় চলে আসছি, আসার পরে আমি চেষ্টা করছি এই টিএ বা আর এটা পাওয়ার জন্য, যদি পান আর সেটা যদি ফান্ডেড হয়, তাহলে তো হয়ে গেল, এই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আরো কিছু স্কলারশিপ যেমন বলে সেন্ট্রাল ফান্ড বা আদার স্কলারশিপ যেগুলো আছে, এগুলা সম্পর্কে কি দেখি কেমন? যত রকমের ফান্ড আছে, যত রকমের স্কলারশিপ আছে, সবকিছুই আমি আগেই বলছি, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার এই মুহূর্তে অর্থ নেই, বাট আপনার যা আছে আপনি সেটা দিয়ে ওদের অর্থটা নিয়ে নিবেন। সেটা হচ্ছে আপনার মেধা। আচ্ছা আচ্ছা, আপনাকে আপনার মেধাটা শোকেজ করতে হবে ওদের সামনে, যে দেখো, এই মাই প্রোফাইল, আমাকে তোমরা এই পরিমাণ টাকা দাও বা এই পরিমাণ ফান্ড দাও এই এই প্রোগ্রামে কমপ্লিট করার জন্য বা পড়ার জন্য, তাহলেই আমি তোমাদের এই প্রোগ্রামে জয়েন করব। ওরা তখন চিন্তা করবে আমাদের টাকা আছে, বাট আমাদের ওই মেধাটুকু নাই, বা ওই মেধাটুকু যেটুকু অ্যাড করা দরকার এই টিমে, তো আমরা ওনাকে নিয়ে নেই, নিলেই পারে আমাদের টাকা আর উনার মেধা দুয়ে 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 চার, চার না, দুয়ে দুয়ে পাঁচ হয়ে যাবে তখন আর কি। হ্যাঁ, আচ্ছা। এই আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে আলটিমেটলি যে কোনো ধরনের ফান্ড হোক স্কলারশিপ হোক, আমাকে শো করতে হবে যে আমার আছে কিছু, আমার মাথায় কিছু আছে, আমি দিতে চাই। স্যার, এটা খুবই স্বাভাবিক, কারণ আপনি এটা, মানে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমি যখন কারো কাছ থেকে কোনো কিছু পেতে চাই, হুম 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 আমাকে তো হুম। শো করতে হবে যে অবশ্যই আমি অবশ্যই। ওই জিনিসটা পেতে চাই, ওই জন্য আমি অর্দি বা আমি যোগ্য। সো দুইটা আসলে দুই রকম জিনিস। ইয়া, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা আচ্ছা, তো নর্মালি না, স্টুডেন্টরা নর্মালি জিজ্ঞেস করে যে, আবার অনেক এজেন্সি আছে যারা কিনা বলে যে আপনাকে আমি 50 থেকে 100% স্কলারশিপ এনে দিব। তো ওইটা আবার দেখা যাচ্ছে কি স্টুডেন্ট ইউনিভার্সিটি নর্মালি অফার করে দেয় 50 থেকে 100%, যেই অ্যাপ্লিকেশন করুক তারাই দিয়ে দেয় এটা। এরকম আছে না ব্যাপারটা অনেকে? আচ্ছা, আমি এটার উত্তর দিই। যেমন ধরেন, কিছু ইউনিভার্সিটি আছে, ওদের আপনার আন্ডার গ্রেডের রেজাল্ট ভিত্তিক স্কলারশিপ দেয় ওরা। আচ্ছা আচ্ছা। যেমন আপনার যদি 2.25 থেকে 2.5 থাকে, সাপোজ আপনি $2000 স্কলারশিপ পাবেন পার সেমিস্টার, ফুল ক্রেডিট 6 ক্রেডিটের জন্য বা এরকম। 2.5 থেকে 2.75, $2500। 2.5 থেকে 3000 ডলার, 3 বা তার উপরে $5000 ফর এক্সাম্পল। এখন আপনাকে আরেকটা জিনিস হিসাব করতে হবে, যে এই স্কলারশিপ বাদ দেওয়ার পরে আপনাকে কত পে করতে হবে। এক্স্যাক্টলি। আপনাকে একটা অঙ্ক বলি, যে এই স্কলারশিপ বাদ দেওয়ার পরে যদি আমাকে পে করতে হয় $15,000 পার সেমিস্টার, আর এরকম ইউনিভার্সিটি আছে যারা কোনো স্কলারশিপ দিচ্ছে না, প্রোগ্রামও ভালো, ওদের ওখানে স্কলারশিপ না দেওয়ার পরও, শাবাব ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কেমন আছেন ভাই? এই তো ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। গুড টু ভাইয়া সি। সো খুবই সরি, আপনাকে একটু লেট করে মনে হয় আমি জয়েন দিয়ে ফেলছি মনে হয় সম্ভবত।
No. আমি কেবল জয়েন ইন করলাম। I apologize. Please No, continue. sorry. Okay, yes. তো বিষয়টা এরকমই দাঁড়ায় যে আপনাকে এই হিসাবটা করতে হবে যে আপনি স্কলারশিপ বাদ দিয়ে ওখানে $12,000 খরচ হবে আপনার। তা আলটিমেটলি আপনি ওখানে $3,000 স্কলারশিপ পাওয়ার পরেও $15,000 আর এখানে আমি সরি টাকা বলতেছি আমেরিকায় কিন্তু টাকা নেই সব ডলার আর কি হ্যাঁ ওইটাই That আমেরিকা হোক বা happens, yeah. কানাডা হোক। ওইটাই হ্যাঁ তো তো আমিও আপনার বলি। হ্যাঁ তো এটা হচ্ছে হিসাবটাই এরকম যে আপনাকে আগে হিসাব করতে হবে যে ওখানে স্কলারশিপটা যে পাচ্ছেন স্কলারশিপটা পাওয়ার পরে আপনাকে কত পে করতে হবে অ্যাকচুয়ালি ফুল ফান্ড ছাড়া আর যে কোনো অবস্থাতে যখন আপনাকে পে করতে হবে তখন আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আমাকে কত পে করতে হচ্ছে স্কলারশিপ ছাড়া that's it. আচ্ছা। তো এখন তাহলে আমরা যেটা জানতে পারলাম যে ফুল ফান্ড বা যেটাই হোক সেটাতে জিআরই না থাকলে আসলে এটা আশা করাটা অনেক একটা বোকামি হতে পারে, কারণ জিআরই ছাড়া তো ওইভাবে ফান্ড দেয় না, তাই না? শুধু আইএলটিএস দিয়ে তো ফান্ড আহ, পাওয়া সম্ভব। আমি কিন্তু বলেছি আপনাকে হ্যাঁ, এটা যে বলছিলেন, আবার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে। সম্পূর্ণ এমন না যে আপনাকে জিআরই থাকতেই হবে আচ্ছা। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনি আর্টসে পড়ালেখা করছেন হুম। আপনি আর্টসের কোনো একটা স্পেসিফিক বিষয়ে আপনি গবেষণা করতেছেন আপনার আসলে আইএলস ছাড়া আর কয়েকটা পেপার ছাড়া ওই গবেষণালব্ধ জ্ঞান ছাড়া আপনার কোনো এক্সট্রা জিআরই বা জিম্যাট নেই হুম। তো বিষয়টা আসলে এরকম যে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে লিটারেলি আপনার জিআরই বা জিম্যাট থাকা বাধ্যতামূলক না এটা তখনই বাধ্যতামূলক আপনি যে প্রোগ্রামে পড়তে চাচ্ছেন ওই প্রোগ্রামের ফান্ড পাওয়ার জন্য এটা রিকোয়ার্ড কিনা তো Exactly. জিআরই বা জিম্যাট বা আরো সব ভাই আমার সাথে একমত হবেন অবশ্যই Yes, যে exactly. এটা তখনই আপনার প্রয়োজন হবে ওই প্রোগ্রামের ফান্ড পাওয়ার জন্য ওই প্রফেসরের আন্ডারে কাজ করার জন্য উনি কি চান এইটার উপর আসলে এটা ডিপেন্ড করে ফুল ইটস ডিপেন্ড নট করে। লাইক যে আপনাকে আসলে জিআরই জিম্যাট তবে হ্যাঁ আমার জিআরই বা জিম্যাট থাকলে আমার প্রোফাইল অনেক রিচ আমি তুলনামূলক অন্যদের থেকে আগায় থাকবো যে হ্যাঁ আমার প্রফেসরকে যখন আমি আমার এই প্রোফাইলটা শো করব এট দ্য সেম টাইম মিস্টার এক্স বা ওয়াই যখন তার প্রোফাইল শো করছেন একই প্রোগ্রামের জন্য প্রফেসর হয়তো আমারটা চিন্তা করে হ্যাঁ এই ছেলের তো একটা আলাদা কোয়ালিটি আছে সো কেন আমি এই ছেলেকে নিব না বা এই মেয়েকে নিব না সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট সো এখানে জিআরই জিমেট থাকে তখনই বাধ্যতামূলক যদি প্রোগ্রামের জন্য বা ওই প্রফেসর আন্ডারে কাজ করার জন্য প্রয়োজন হয় এছাড়া আসলে আমার মনে হয় না সবাব ভাই যদি কিছু অ্যাড করতে চান প্লিজ Right. I agree completely. Yeah, what you said. So, তুমি তো একদম on point বললাই। I'd like to add that you know course selection বা এই বিদেশে পড়তে আসার আগে rather than looking at আমি বিদেশে পড়তে যাব you should actually be thinking about আমি কি পড়তে যাচ্ছি it's very important because just like বাংলাদেশ বিদেশেও কিন্তু সব কোর্স বা সব প্রোগ্রাম ইকুয়ালি ভ্যালুড না এন্ড সব কোর্স এবং সব প্রোগ্রামের রিকোয়ারমেন্টসও কিন্তু সেম না সো অ্যাজ Abdullah just said right যে GRE might be mandatory for us for BBA graduates but not necessarily for art students right so একজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে that plays a very critical role and it জেনারেলি আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিদেশে পড়তে আসি আমাদের একটা ফান্ডামেন্টাল টার্গেট থাকে টু সেটেল ডাউন wherever we're going to study it's the truth there's no higher it's an open secret right so for that এই পারপাসটার জন্য একদম কাজ শুরু করার আগে থেকে you need to know what the road map looks like I think এই ব্যাপারে আব্দুল্লাহ আমার থেকে আরো অনেক better details দিতে পারবে because he's in the US so for US there's a very specific I mean kudos to you bro I admire যে তুমি ইউএসএ গিয়ে করতেছো আমি নিজেও আসছি তোমার পাশের দেশে so I know যে ইউএসএ তে রোড ম্যাপটা কতটুকু ডিফিকাল্ট and it's a very lengthy long process so just to give you guys a quick example so there's this thing called STEM you know science tech engineering and mathematics right স্টেম। so if you choose a course যেটা STEM degree আন্ডারে না your postgraduate work permit is automatically 12 months right
Yeah, one and year. এই 12 months এর মধ্যে whether it's 12 months or whether it's 10 years, ইউএস এর কিন্তু একটা খুব স্পেসিফিক রুল আছে যে you cannot be unemployed for more than 3 90 days, months. right? 3 months, Yeah, right? 3 months. Yeah. And এই 90 ডেজটা কিন্তু একটানা কাউন্ট করে না, which means let's say you graduated, you got a job, you worked there for 2 months, you get fired for some reason or you leave the job, আবার আনএমপ্লয়মেন্ট কাউন্ট করা শুরু হলো, টোটাল কাউন্ট অফ আনএমপ্লয়মেন্ট। সো ইটস নট লাইক যে আমি একবার চাকরি পেয়ে গেছি আমার এই রিকোয়ারমেন্টটা শেষ হয়ে গেছে, নো, you have to stay employed, you cannot be unemployed for more than 90 days. So staying employed, uh, stay staying unemployed, not avoiding unemployment for 3 months, on top of that finding a good job, finding a job that is relevant to your subject, on top of that convincing your employer to apply on your behalf for a lottery process of H1B visa. It's a very uh, it's a long shot, honestly, and I admire your courage, bro. I Uh, considered it as well, but শাহাব ভাই একটু আপনার কাছে I আসতে mean, যাচ্ছি যে ধরেন আমরা sure. অনেকেই, আমি আপনাকে অনেক ভালোভাবে চিনি, মোটামুটি চিনেছি যতটুকু, বাট আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আপনাকে আসলে চিনে না। তো যদি একটু Very কষ্ট করে normal, yeah. আপনার, I'm হ্যাঁ, old now, so যদি of করে course. আপনার ব্যাপার So আপনার ব্যাপারে hi, একটু বলেন। of course. My name is Shabab Chaudhary. আমি international business originally 7th batch student ছিলাম. Then I joined the 8th batch, and yeah, I finished my BBA and MBA from our university, and then uh, I worked around here and there. বাংলাদেশে কিছুদিন কাজ করেছি, and then I moved to Canada. এই তো কানাডায় চলে আসলাম, ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আছি এখন। আমি মাস্টার অফ ম্যানেজমেন্ট কোর্স করতেছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমার মেজর। So yeah, I live in Windsor, very close to US. I can literally see Detroit from my balcony, which is nice. So yeah, এই তো that's me. আচ্ছা ভাই, এখন কানাডাতে কি ফান্ডিং এর বা স্কলারশিপের কোনো সুযোগ সুবিধা আছে কিনা? Okay, so honestly that's a tough question for me to answer because আমি যেই বা আমরা যেই লাইনে পড়াশোনা করছি, বিবিএ, right? So business graduates generally aren't really uh, like ওদের ফান্ডিং বা বিজনেস গ্রাজুয়েটদের যে রোড ম্যাপ বা আমাদের যে ক্যারিয়ার প্রোগ্রেশন এটার সাথে ফান্ডিং আসলে সরাসরি ম্যাচ করে না। কারণ ইউএসএ তে ফান্ডিংটা কানাডার থেকে অনেক বেটার। ইউএস এর পাবলিক ইনস্টিটিউশন গুলোতে অনেক বেশি ফান্ডিং থাকে, গভর্নমেন্ট বেসড। কানাডা এটা থাকে না। সো যার কারণে ইন জেনারেল কানাডাতে ফান্ডিং পাওয়া is harder. It's more complicated and চান্সেসও খুবই লিমিটেড। সো এবং এই ফান্ডিং এর ব্যাপারটা আসলে মেডিকেল স্টুডেন্টস, লাইফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই ধরনের ক্যারিয়ার গুলোর ক্ষেত্রে ফান্ডিংটা বা এই ধরনের এই লাইনের পড়াশোনাগুলোতে ফান্ডিংটা বেশি অ্যাভেলেবল। সত্যি কথা, বিজনেস গ্রাজুয়েটদের জন্য ফান্ডিং অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক, আমার ব্যক্তিগত জীবনে আমি কাউকে চিনি যে বিজনেস গ্রাজুয়েট হিসেবে ফান্ড পোর্শন অথবা ফুল ফান্ড নিয়ে কানাডাতে পড়তে আসছে। ইট ইজ স্টিল ভেরি পসিবল ইন দ্য ইউএস বিকজ ইউএস এ যে পাবলিক এডুকেশন সিস্টেমটা প্রফেসরদের হাতে অনেক ফান্ডস থাকে, দে হ্যাভ দি অপরচুনিটি টু ডু রিসার্চ এন্ড ব্লা ব্লা ব্লা। কিন্তু কানাডাতে এটা কম। So that's something to consider. That's actually like after তুমি বললে যে you invited me to talk. Thank you. I'm honored, by the way. So I was thinking, what should I talk about? Like it's it's a very unique situation বিদেশে পড়তে আসা, and সত্যি কথা বলতে COVID-19 এর পরে গ্লোবাল সার্কামস্ট্যান্সই অনেক চেঞ্জ হয়েছে। বাংলাদেশে যা যা হচ্ছে সে তো বাংলাদেশের ভিতরে, and বাংলাদেশও obviously internationally affected, but এই বিদেশের পার্সপেক্টিভ গুলো এত
Can you guys hear me? Yes, yes, I'm hearing, brother. Oh, great. Yeah. So এটাই আর কি তো ভাই আচ্ছা, তাহলে এই যে যেটা আপনি বললেন যে ফান্ডিং এ তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং বা ডক্টরস এগুলোর ক্ষেত্রে হয়তো বা ইয়েস ফান্ডিং লাইফ পাওয়া যেতে সায়েন্স, পারে। হ্যাঁ, এখানে যেটাকে লাইফ সায়েন্স বলে আচ্ছা বা আচ্ছা। ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেস, এগুলোতে সিএসসি। ফান্ডিং এর অপরচুনিটিটা অনেক কম্পারেটিভলি বেটার। এন্ড বিজনেস গ্রাজুয়েটদের জন্য ফান্ডিং এর অপশন খুবই লিমিটেড। সো আব্দুল্লাহ তখন জিআরইর কথা বলতেছিল, রাইট? সো জিআরই কিন্তু ইটস অ্যান ইন্টারন্যাশনাল, জিআরই ইজ লাইক মোর, it's what IELTS does for us. IELTS টার basic কাজটা কি? IELTS does not guarantee a visa, by the way. Getting a good score is good, but it doesn't add a lot of value to the visa process. What it adds, though, is to your actual real life communication skills when you come here, right? So জিআরইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডের মতন। একজন স্টুডেন্টের যদি একটা ভালো জিআরই স্কোর থাকে, it shows to everyone. লেটস সে আমি বাংলাদেশে, আমি যদি চাকরির ক্ষেত্রে চিন্তা করি, রাইট, যে বাংলাদেশি এক্সপিরিয়েন্সকে ক্যানেডিয়ান এমপ্লয়াররা খুব একটা ভ্যালু দেয় না, ইট ডাজন্ট অ্যাড আ লট অফ ভ্যালু। বাট ক্যানেডিয়ান একজন এমপ্লয়ার যদি এমন কোন একটা অর্গানাইজেশনের নাম দেখে যেটা বাংলাদেশে আছে, বাট হি নোজ দ্যাট অর্গানাইজেশন, রাইট, সো ওইটার কিন্তু একটা ভ্যালু থাকবে। সেম ফর জিআরই, ইফ ইউ হ্যাভ জিআরই ইউ হ্যাভ বেটার চান্সেস অফ গেটিং ফান্ডিং, you have better prospects of getting into a better university. Yeah. So but in general Canada's funding landscape ta US এর থেকে harsher, so that's something too. এখন স্টুডেন্টরা আসলে এই যে ফান্ডিং পাওয়ার জন্য যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে বা মেডিকেল সায়েন্স যারা আছে, লাইফ সায়েন্সে যারা আছে, তারা যদি Mhm. অ্যাপ্লাই করতে চায় তাহলে প্রসেসটা তারা কিভাবে আগাইতে পারে এই সম্পর্কে একটু ধারণা যদি দিতেন। Well, আমি নিজে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো exact idea I might be wrong in some cases, but হুম। generally I think Abdullah could help in this regard because he's in US. So but from what I understand, your what your job is to find a specific professor, because Exactly. ফান্ডিং এর ব্যাপারটা শিক্ষকদের উপরে বেশি ডিপেন্ডেন্ট থাকে, not the university, although there are central fundings and other things, but ওই ফান্ডিংটার থেকে প্রফেসরদের ইন্ডিভিজুয়াল রিসার্চ থাকে, তাদের আলাদা অ্যালটেড থাকে ইউনিভার্সিটি থেকে ফান্ড, তখন তারা এই ফান্ডটা বেশি ডিসপার্স করতে পারে। যদি তাদের হাতে নাও থাকে, তারা সেন্ট্রাল ফান্ডিং এর সাথে কথা বলে দে ক্যান ডু দ্য ব্যাক এন্ড ওয়ার্কস। Your key job as a student is to identify what you want to study, which universities you want to study in, and ওই ইউনিভার্সিটি গুলোতে সব থেকে ভালো প্রমিনেন্ট প্রফেসরস যারা রিসার্চ নিয়ে কাজ করছেন, যাদের রেপুটেশন ভালো, এমন শিক্ষকদের খুঁজে বের করে ট্রাইং টু কমিউনিকেট উইথ দেম। তোমার নিজের স্কিলস, তোমার রেজুমে, তোমার পোর্টফোলিও তাকে দেখাও যে প্রফেসর, these are the things that I've done, I'm really interested in working with you, আপনি যদি একটু কনসিডার করেন। and from what I've heard from my friends, co-workers, finding ফান্ড খোঁজার যে হোল ব্যাপারটা, it's a very tedious process. There's a lot of rejection. It's like চাকরির মতন, honestly. It's a very tedious process. 100 জন প্রফেসরকে যদি কেউ একটা স্টুডেন্ট মেইল করে, অন অ্যাভারেজ দেখা যাবে 10 থেকে 15 জন রেসপন্ড করছে, 80 জন রেসপন্ডই করবে না, রাইট? এন্ড এর মধ্যে দেখা যাবে যে 15 জন বলতেছে যে সরি, আই ডোন্ট হ্যাভ এনি ফান্ডিং রাইট নাও, মেবি লেটার, মেবি ট্রাই নেক্সট ইয়ার অর সামথিং। কয়েকজন দেখা যাবে তারা হয়তো একটু আগ্রহ পাবে যে ওকে তোমার সিভিটা দেখছি, উইল কনসিডার ইউ, এন্ড একজন দুইজনের কাছে প্রমিসিং রেসপন্স পাওয়া যাবে। সো বিফোর গেটিং ইনটু দ্য ফান্ড হান্টিং life, it's good to know what you're getting into. You're gonna be facing a lot of rejections, অনেক ধরনের, and you'll have to do a lot of homework, অনেক রিসার্চ করতে হবে, কোন ইউনিভার্সিটির ভ্যালু, প্রফেসরদের লিস্ট, there's a lot of work involved. এখন That's এক্স্যাক্টলি যখন একটা স্টুডেন্ট যে সাবজেক্টে যেতে চায়
অবশ্য আমাদেরকে আব্দুল ভাই বলেছিল। তারপর আরেকবার স্টুডেন্টরা জিজ্ঞেস করতে যাচ্ছে আপনার কাছ থেকে কানাডার জন্য, যখন স্টুডেন্ট ওই স্পেসিফিক সাবজেক্টের প্রফেসর খুঁজবে তখন সে আসলে ইনস্ট্যান্টলি কোন প্রফেসর কিভাবে আমাকে হেল্প করবে, বা প্রফেসরকে সে কিভাবে আসলে খুঁজে পাবে? ওয়েল, প্রফেসরদের খুঁজে পাওয়ার একটা কমন হচ্ছে, যেমন ফরাস, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, আই ডোন্ট নো, মেবি আমার থেকে আরো বেশি সিনসিয়ার স্টুডেন্টস ডেফিনেটলি আছে। আই ওয়াজ নেভার দ্য মোস্ট সিনসিয়ার ওয়ান, বাট আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের যে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আমাদের যত শিক্ষক আছেন, যত ডিপার্টমেন্ট, এভরি সিঙ্গেল প্রফেসর, লেকচারার, সবার ইনফরমেশন কিন্তু দেয়া আছে। জাস্ট ডোন্ট ইউজ ইট। We're not really used to browsing our university website. The situation is very different here. এই বাইরের এটা, it is something that's আমার বেশ চোখে পড়ছে, যে এখানে আসার পর থেকে আমি আমার ইউইনজারের ওয়েবসাইটে যতবার ঢুকতে হয়, বা ওয়েবসাইটের সাথে যতটা ইন্টারঅ্যাক্ট করতে হয় পড়াশোনার জন্য, হোক সেটা অ্যাসাইনমেন্ট জমা বা হোয়াটএভার, so there's a lot of things going on. ওয়েবসাইটটা একটা কি প্ল্যাটফর্ম ফর communication with students and the university. So you have to learn to browse the website of that specific university. And not all universities have good websites, honestly. কিছু কিছু আছে খুবই tedious, এমন ভাবে সাজানো, too much information, দেখতে খুব জবরজং লাগে, চোখে পড়ে। So I mean, part of life challenge. You have to find specific universities and then go to the university website, then do your research. Okay, so এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টটার নাম কি? যেমন ফর এক্সাম্পল, আমরা যারা মাস্টার অফ ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে উইন্ডসরে আসি মাস্টার্স করতে, আমাদের বিজনেস স্কুলটার নাম হচ্ছে ওডেট স্কুল অফ বিজনেস। সো ওডেট স্কুল অফ বিজনেস, যেমন ইমাজিন দিস, এফবিএস এর আলাদা একটা সেপারেট পোর্টাল আছে ইনসাইড দ্য ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট। দেয়ারস আ সেপারেট স্পেসিফিক সাবপোর্টাল যেখানে শুধু এফবিএস রিলেটেড অ্যাক্টিভিটিস আছে, এফবিএস এর প্রফেসরদের তালিকা, এফবিএস এর কোর্সের তালিকা, লাইক সো অন এন্ড সো ফর্থ। সো এখানে কিন্তু এই ব্যাপার এভাবে সাব ক্যাটাগরাইজ করা থাকে। সো এভাবে গেলে কোন প্রফেসর কোন পর্যায়ে আছে, and there's a directory of all teachers and support staff, everyone. So এটাই আসলে মূল প্রসেস। There's no easy way of doing this, honestly. I know as students, আমি নিজেও this beings, এই প্রসেসটা এত টিডিয়াস হওয়ার কারণে সবসময় একটা অস্থিরতা কাজ করতো, কোথায় স্টার্ট করব, কি করব। That's the thing. It's valuable because it's hard. If it was easy, everybody would do it, no? That's the thing. কষ্ট দেখেই তো there's value on it. You have to do it. There's no other way. I'm pretty sure আমি যতটুকু কষ্ট করছি আসার জন্য, I paid my dues. I think Abdullah also did a lot. Like I know how hard US visa can be. I followed it for a long time too. So unless you're actually here, it's very hard to explain. It's just, these are just words. I mean, যেগুলো বলতেছি, you have to actually get into it. Go check a website just randomly. Just go into a website. Just try to get the feel of it. আচ্ছা, একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট কেমন হয়? And there's a lot of information, too much almost, that you might get lost. So you have to learn how to find what you're looking for. আচ্ছা, আমি এই ডিপার্টমেন্টে পড়তে চাই, সো where's this? Okay, so this is the program. So মাস্টার্স প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারে এই ডিপার্টমেন্ট বা এই ফ্যাকাল্টিতে কতজন প্রফেসরস আছেন, লিস্টটা বের করলাম। ওকে, সো আমি আবার ওটাকে ফিল্টারিং করলাম, যে সিনিয়রিটি বা হোয়াটএভার যদি কোনো ফিল্টারিং থাকে, দেন আই লুক ফর প্রফেসর লেভেলে যারা আছেন। লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো সবসময় তারা, they don't have enough funding. So if you're looking for funding, you're supposed to be looking for professors, but reputed. So আমি 3 জন 4 জন প্রফেসরের নাম খুঁজে বের করলাম। Okay, they seem like good options. Then you do personal research on them. এই ভদ্রলোক কি কি করেছেন, উনার রিসার্চের ব্যাকগ্রাউন্ড কি, উনি কি কি করে এসেছেন, এগুলোরও লিস্টিং কিন্তু দেয়া থাকে। এবং এগুলো কিন্তু আমাদের
যারা শিক্ষক আছেন তাদের ব্যাপারেও কিন্তু এই ইনফরমেশন, দিস ইজ পাবলিক ইনফরমেশন, রাইট? সো এটাই, এখন এই যুগটা এমন হয়ে গেছে আসলে যে কোথায় খুঁজতে হবে থেকে এত বেশি ইনফরমেশন, ইউ নিড টু লার্ন কিভাবে খুঁজতে হবে। গুগলিং itself is a skill. I know how to Google, you know. That's the fun. That's a, এক্স্যাক্টলি। so yeah. এখন হচ্ছে এই যে আইএলটিএস বা জিআর এর যে পয়েন্টটা, যদিও আমি জানি এটা খুবই সাধারণ একটা কোশ্চেন, নর্মালি সবাই মোটামুটি জানে, তারপরে অনেক স্টুডেন্ট আস্ক করে জিআরই বা আইএলটিএস এর কানাডার জন্য একটা Mhm. মানে মোটামুটি একটা লেভেল কত হইলে মাস্টার্স প্রোগ্রামের জন্য বা আহ, কি বলে গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য সুন্দর পয়েন্ট, Okay. সর্বনিম্ন হলে Okay. কত এরকম আর কি। Okay. So basically এখন কানাডায় আগের থেকে অনেক লিনিয়েন্ট হয়েছে, যেটা একদম মোদ্দা কথা, যেটা আগের থেকে ইজিয়ার হয়েছে। আমি যখন ইউ উইন্ডসরে অ্যাপ্লাই করি তখন রিকোয়ারমেন্ট ছিল 7, এখন হয়েছে 6.5। সো অন আ জেনারেল স্কেল যে কোনো ধরনের মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট 6.5, আর ব্যাচেলার্স বা আন্ডার গ্রাজুয়েটের জন্য 6 দরকার। সো 6.5 ফর মাস্টার্স উইথ নো ব্যান্ড লেস দেন 6, আর ফর আন্ডারগ্রাডস ইটস 6 উইথ নো ব্যান্ড লেস দেন 5.5। আর জিআর এর ব্যাপারটা এটা কি জানা আছে? অনেস্টলি আমি আমি যখন এখানে অ্যাপ্লাই করি তখন এই প্রোগ্রামের জন্য জিম্যাটটা লাগতো, আচ্ছা আচ্ছা। but it was COVID and I submitted my IELTS and I wrote a very emotional letter asking for waiver, and then they waived it. And I feel like I got lucky because the only reason they waived it is because COVID এর পরে ওরা পুরো GMAT এর রিকোয়ারমেন্টটাই উঠিয়ে দিছে। So আচ্ছা আচ্ছা। uh, কানাডার টিউশন ফি গুলা কেমন ভাইয়া? টিউশন ফি রেঞ্জের ভিতরে কেমন বর্তমান? oof, not gonna be happy with this answer. So uh, honestly speaking, Canada tuition fee in general অনেক বাড়ছে, it's on the rise. It's I don't know if you've been you probably already know this, but recently Canadian government immigration নিয়ে খুব, there's a lot of struggles going on in রেস্ট্রিকশনস? Canada. Yes, recently তো 2023-24 এর জন্যই তো মেবি 35% ক্যাপ করে দিছে, and এর মধ্যে আবার ইন্ডিয়ানদের জন্য 50% ক্যাপ। সো there's a lot of struggle going on for immigrants. Plus কানাডার ক্ষেত্রে টিউশন ফিস এবং ফান্ডিং এই দুটো ব্যাপার ভালো মতন বোঝাটা খুব জরুরি। এক্স্যাক্টলি। কারণ ইটস এ ভেরি বিগ কমিটমেন্ট অনেস্টলি। টিউশন ফিস এখন জেনারেলি বিজনেস গ্রাজুয়েটদের জন্য টিউশন ফি সবসময় বেশি। দিস ইজ সামথিং, এটা আসলে উই আর অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ ফ্রম দিস পার্সপেক্টিভ। টিউশন ফি যেমন ফর মি আই এম পেইং অ্যারাউন্ড 40,000 Canadian dollars for this course, and I'm pretty sure next year jara join kortese, they're not going to be paying less, they're definitely probably going to be paying more, you know, plus exchange rate ekhon CAD 89 টাকা করে probably. So when I applied it was 67, and when I actually came to Canada it was 88 টাকা. So the jump is very high. তো টিউশন ফিটা বিজনেস গ্রাজুয়েটদের জন্য জেনারেলি 30 থেকে 40,000 ক্যাডের ভেতরে থাকে। সামটাইমস ইট ক্যান ক্রস 40 ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি দ্যাট ইউ আর অ্যাপ্লাইং টু। বাট ফরচুনেটলি এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছে বা ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, এসব ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি অনেক অলমোস্ট এটার হাফেও পাওয়া সম্ভব। If you're from a science background, you have the opportunity to find tuition fee range of, let's say, $20,000 for the whole thing. পুরো প্রোগ্রামটার জন্য $20,000 কভার করা সম্ভব, শুধু টিউশন ফি, বাই দ্য ওয়ে, নট আদার এক্সপেন্সেস বাট টিউশন ফিস। সো বিজনেস গ্রাজুয়েটদের জন্য let's say 35 to 40, and সায়েন্স গ্রাজুয়েটদের জন্য I'd say 20
17 to 25. That could be a broad range. কারণ আমি বিজনেস স্টুডেন্ট, সো আমার বিজনেস রিলেটেড টিউশনটার ব্যাপারে আইডিয়া বেশি। সায়েন্সের ব্যাপারে what ideas that I have, they are mostly second hand experience, right? আমার পরিচিত যারা এখানে পড়তে আসছে তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো yeah, টিউশন ফি হচ্ছে it's quite steep, honestly, very expensive. Canada is expensive. তার উপরে expensive tuition, lower chances of getting funding. So it doesn't paint a very promising picture, no? But দেশে বসে আসলে এই ব্যাপারগুলো বোঝা যায় না, এই পার্সপেক্টিভটা। এক্স্যাক্টলি বোঝা যায় না। It's very different. Like আমি নিজে যখন বাংলাদেশে ছিলাম, I had a very different idea of what life would be here. Even if I knew some of the struggles or some of the idea I've heard আমার বন্ধুদের কাছ থেকে বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, বাট আসার পরেও যে শকটা, কালচারাল শক বা shock of reality, it's very different. So it's still promising regardless of the issues. আমি এখনো বলবো যে there are still good opportunities in Canada for settling down. এখনো সম্ভব, কারণ it's a funny thing. আমরা বাঙালিরা জেনারেলি আমরা অনেক hardened. We have a stronger sense of survival than general Canadians or Americans. কারণ they're blessed, ওরা ফরচুনেট, ওরা অনেক প্রিভিলেজ জীবনে বড় হয়েছে। সো অল্প ইনকনভিনিয়েন্স ইজ আ ভেরি বিগ ইস্যু ফর দেম, বাট ফর আস উই হ্যাভ হ্যাড এখানকার লোয়েস্ট লেভেল অফ লিভিং ইজ অলমোস্ট অ্যাজ ইকুয়াল টু অ্যাজ মধ্যবিত্ত জীবন ইন বাংলাদেশ। সো it doesn't really affect us that much mentally যে আচ্ছা আমি খুব খারাপ আছি, আমার একজন মানুষের সাথে বাসায় একটা রুম শেয়ার করে থাকতে হচ্ছে, রাইট? So it doesn't খুব একটা চ্যালেঞ্জ হবে না, but the financial challenges is a big one for Canada, even more so than US. কারণ কানাডাতে you're not getting, the chances of getting funding are lower. So it's very important যে একজন স্টুডেন্ট আসার আগে ফাইনান্সিয়াল গোল গুলো একদম ক্ল্যারিফাই করে আসে, যে আমার টিউশন ফি নিয়ে যেন আমি কোনো কষ্টে না পড়ি। কারণ it is the reality, কোভিড এর আগে it was technically possible for a student to study and work at the same time and keep up with the expenses. Even অনেক স্টুডেন্ট, I know some people যারা এতটাই হার্ড ওয়ার্কিং ছিল, তারা তাদের টিউশন ফি পর্যন্ত কভার করতে পারছে। It is virtually impossible at this day and age in Canada. একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম হিসেবে 20 আওয়ার্স জব করে লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি কালেক্ট করা খুব টাফ। সো থিঙ্ক অফ ইট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট, people do business. If you think from a business perspective, 20 লক্ষ টাকা, it sounds cheesy, corny, but 20 লক্ষ টাকা investing in a business, that sounds logical, right? একটা ব্যবসা শুরু করতে গেলে কিছু প্রিলিমিনারি খরচ কিন্তু থাকে। This is an investment for life. If you really want to do this, this is the amount of investment you're making for your life. So if you look at it from that perspective, I know a lot of students, we struggle with আচ্ছা এত টাকা খরচ হবে, বা টাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় at the end of the day. এটাই সত্যি কথা। কিন্তু কারো যদি ফরচুনেটলি এই অপরচুনিটিটা থাকে যে সে ইনভেস্ট করার ক্যাপাসিটিটা আছে, and they're actually passionate about like pursuing a life here, so I'd say go for it, but look at it from this perspective, it's an investment for my life. A degree ta, the amount of money that you're paying, this is not for the degree, this is for settling your life in a new foreign country and starting from scratch. So yeah. Abdullah bhai, now are you hearing? Hello. Yes, Yes, it's okay. it's working. ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে আইএলটিএস আর জিআরই এর ব্যাপারটা আমাকে কি নিয়ে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যালো? শুনতে পাচ্ছি আমরা। Yes. আমরা যেটা আসলে জানতে চাইছিলাম আপনার কাছে, ওটা হচ্ছে জি। আইএলটিএস এবং জিআরই স্কোর গুলা নিয়ে একটু যদি আমাদেরকে বলতেন। সো
যেটা আমি আগে মেনশন করছি সেটা হচ্ছে বিষয়টা এরকম যে প্রফেসরের উপর ডিপেন্ড করে, কখনো 302 জিআরই স্কোর নিয়েও আহ, খুব ভালো ফান্ড পেয়ে যাচ্ছে, আবার কখনো 307-8 নিয়েও অনেক সময় জিআরই স্কোরেও হয়তোবা প্রফেসর তার প্রোফাইলটা পছন্দ করছে না। তবে অন অ্যান অ্যাভারেজ 300+ যদি কারো জিআরই স্কোর থাকে, সে গুড স্কোর। Good আর score. ইউএস এর প্রেক্ষাপটে 6.5 এনাফ মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর গ্রাজুয়েটদের জন্য? গ্রাজুয়েট, হ্যাঁ এটাই, মাস্টার্স যারা প্রোগ্রামে আসবে সরি, তাদের গ্রাজুয়েট আন্ডারগ্রেড প্রোগ্রাম। আর আন্ডারগ্রেড যদি আপনার, হ্যাঁ আর যদি আপনার কেউ আন্ডারগ্রেড আসে তাহলে 6, ইভেন 6ও গুড এনাফ। তাহলে এই যে 5.5 দিয়ে যে অ্যাভেলেবল মানে ইউনিভার্সিটিতে দেখা যায় রিকোয়ারমেন্ট, ওটাতে আসলে কি 5.5 দিয়ে যাওয়া যায় না? কেন না, এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপর, ইউনিভার্সিটির উপর। যেমন আপনি যদি বিজনেস প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন নিতে চান, স্বাভাবিকভাবেই বিজনেস প্রোগ্রামগুলোতে একটু একটু বেশি রিকোয়ারমেন্ট থাকে। আপনি যদি আর্টস এর বা সায়েন্সের সাবজেক্ট গুলোতে যেতে চান, ওখানে টেকনিক্যাল পার্ট গুলো একটু বেশি প্রয়োজন হয়। সঙ্গত কারণে ওখানে আইএলটিএস এর স্কোরটা একটু কম নেয় ওরা, উইথ ডিউ রেসপেক্ট। এটা কখনো কখনো এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপর এবং ইউনিভার্সিটির উপর। এটা সব ক্ষেত্রে সমান হবে বিষয়টা এরকমও না, এটা কখনো কখনো প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করে। যেমন আমি একটা আপনার কমিউনিটি কলেজ জানি, যে কমিউনিটি কলেজে সাধারণত 5.5 হলেও ভর্তি হওয়া যায়। আবার একটা স্পেসিফিক কমিউনিটি কলেজ জানি, ওরা 6.5 এর নিচে হলেও ওরা অ্যাডমিশন নেয় না। সো এটা ডিপেন্ড করে এক একটা ইউনিভার্সিটির উপর, এক একটা প্রোগ্রামের উপর কি। এখন অনেক আর আমি আগেই স্টুডেন্ট। বলছি, হ্যাঁ, হ্যাঁ। ফান্ডিংটা কমপ্লিটলি আলাদা। ফান্ডিং এর সাথে আইএলটিএস এর লিটারালি কোনো সম্পর্ক খুবই নেই। ক্ষীণ একটা সম্পর্ক আছে। এটা ক্ষীণ একটা সম্পর্ক, কারণ এটা জাস্ট জাস্ট নামমাত্র। আইএলটিএসটা বেসিক্যালি ওরা দেখে যে আপনি বাই বর্ন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে বড় হইছেন, এখন আপনি যে ল্যাঙ্গুয়েজে বা যে মিডিয়ামে পড়ালেখা করবেন সেই অনুযায়ী আসলে আদৌ আপনি কোপ আপ করতে পারবেন কিনা। তাছাড়া কিন্তু আইএলটিএসটা খুব বেশি ভূমিকা রাখে না ফান্ডিং এর এক্স্যাক্টলি। ক্ষেত্রে। ফান্ডিং এর ক্ষেত্রে প্রফেসর যদি আপনার প্রোফাইল চুজ করে, প্রফেসর যদি মনে করে ইউ আর ফাইন, দ্যাটস ফাইন। আমি আমি এখান থেকে পিএইচডির অফারও পাইছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আর না, অনেক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করছি 2016 সালে, এমবিএ শেষ করছি 2018 সালে, আমেরিকায় এসে আরেকটা মাস্টার্স করলাম। আমি আর চাই না। সো লিটারালি মানে এত পড়ালেখা করছি আর সেম হ্যাঁ। সেম। I just finished international business class. এই কারণেই দেরি হয়েছে। I had an IB class right now. আচ্ছা ভাই, এই It সেলফ was ফান্ডিং নিয়ে interesting. সেলফ ফান্ডিং এর সেটা টিউশন ফি রেঞ্জ গুলো কেমন হইতে পারে, মানে নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির জন্য? বাংলাদেশে তো প্রচুর মধ্যবিত্ত ফ্যামিলি ইউএসএ যাওয়ার জন্য সিরিয়াল দিয়ে বসে আছে। প্রথম কথা হচ্ছে টিউশনের কোনো রেঞ্জ আসলে নাই। হুম, হুম, হুম। আপনি, আমি আগেই বলছি, কোন প্রোগ্রামে আপনি যেতে চান, কোন ইউনিভার্সিটিতে পড়তে চান, কোন স্টেটে থাকতে চান। যেমন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি ওয়াশিংটন স্টেটে থাকবেন। ওয়াশিংটন স্টেটে অন অ্যান অ্যাভারেজ একজন মানুষের প্রতি মাসে শুধু থাকা আর খাওয়া বাবদ $2000 লাগে। থাকা আর খাওয়া বাবদ ন্যূনতম Unbelievable. ন্যূনতম। Yeah. আপনি যদি এট দ্য সেম টাইম টেক্সাসে যান অথবা ইন্ডিয়ানায় আসেন, আপনার এই খরচটা একজন মানুষের জন্য লিটারেলি ওই 2000 থেকে 1000 টাকা হয়ে যাবে। সো আপনি সেম টিউশনের ক্ষেত্রেও আপনি যখন এটারে কি বলে, আপনি যখন নিউ ইয়র্কের অথবা আপনার ক্যালিফোর্নিয়ার অথবা আপনার এই বিগ সিটির কোন একটা ইউনিভার্সিটি চুজ করতেছেন, তখন তাদের প্রোগ্রামের কষ্ট ওইভাবেই তারা রেডি করে বা ওইভাবে তারা বানায় রাখছে আর কি। তো প্রত্যেকটা জায়গা এবং আমি তো আপনাকে প্রথমে বলছি যে যে কোনো ডিসিশন নেওয়ার আগে কোথায় যাবেন, কেন যাবেন, ওখানে গিয়ে কি করবেন, তো এই Yes, জিনিসগুলো এগুলো আপনাকে ক্লিয়ার বিবেচনা থাকা করতে হবে। খুবই খুবই জরুরি। তা না হলে Extremely আপনি important. সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে মানে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি ওখানে কেন যাব না, আর যাওয়ার পর আমি ওখানে কি করব। সো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে ক্লিয়ার না হয়ে আসেন, তাহলে লিটারেলি আপনি ভালো করতে পারবেন না। আমেরিকায় আসাটা বড় কথা না। যেমন আমি মনে হয় আরো অনেকদিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যে আমেরিকা আসাটা হচ্ছে একটা ওয়ে, যে আপনি এই ওয়ে দিয়ে আপনি জাস্ট পথ চলা শুরু করলেন, বাট এটা একটা দীর্ঘ একটা পথ চলা। এখানে আপনাকে অনেক অনেক পথ পাড়ি দিতে হবে, এবং এই পথে আপনাকে এরপরে এস্টাবলিশমেন্টের জন্য ফুল টাইম জব, তারপর হচ্ছে গ্রিন কার্ড, আরো বেশ কিছু বিষয় আছে, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। সো
এটা আসলে আমরা যেভাবে মানে সাধারণত স্টুডেন্টরা যারা থাকে আর কি, আমিও যদি স্টুডেন্ট হইতাম কেমনে জিজ্ঞেস করি, ভাই একটু আমাকে বলে দেন না আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, বা ভাই একটু আমাকে বলে দেন না কত টিউশন ফি লাগে। ইটস নট লাইক দ্যাট। আপনাকে টাইম স্পেন্ড করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ডু সাম রিসার্চ। ইটস নট লাইক সব তথ্য গুগলে থাকবে না, এরকম না। সবাই ভালোভাবে বলেছেন যে আপনাকে ওয়েবসাইটে ইউজ টু হতে হবে। প্রতিদিন আমার ওয়ার্ক এবং পার্সোনাল ইমেইলে আমাকে প্রতি 10 মিনিটে অন্তত পক্ষে একবার ইমেইল চেক করতে হয়, ইমেইল রিপ্লাই করতে হয়। আপনাকে ইমেইলে ইউজ টু হতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে আপনি চাইলেই হে আপনি কোথায় বা তুমি কোথায় বা তুই কোথায় এটা বলতে পারবেন না। আপনার মানে ওয়ে অফ কমিউনিকেশন কমপ্লিটলি ডিফারেন্ট। সো এখানে Yes. আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে আসলে। তাহলে এক্স্যাক্টলি আমি যেটা আপনাদের কথা যদিও আমি জানি, বাট আমার স্টুডেন্টদের জন্য আমার এত কিছু জিজ্ঞেস করা লাগে, সেটা হচ্ছে কি দেখেন, কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই একটা স্টুডেন্ট, যেমন ধরেন আমি তো প্রতিনিয়তই অনেক স্টুডেন্টের সাথে আমার ওঠা বসা হচ্ছে, তো নর্মাল যে কোয়েশ্চেনটা যে ভাইয়া ওয়েবসাইটে যাব কিছু বুঝি না, স্যার ওয়েবসাইটে যাব টিউশন ফি প্রফেসর দিয়ে খুঁজে পাই না, ওয়েবসাইটে যাব কি লেখছে বুঝি না, সে ওয়েবসাইটে কি লেখা আছে এটা পড়ে বুঝে না, তখন তারা আসলে কি করব বলেন? বোঝার কিছু আচ্ছা, থাকে। আমি একটু এটার উত্তর দিতে চাই। জি। আপনি যদি ওয়েবসাইটে কি লেখা আছে তা না বোঝেন, আপনি যদি ওখানে একটা ন্যূনতম সহজ ওয়ে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা সার্চ বার আছে। আপনি যদি কিছুই না বোঝেন, আপনি যে প্রোগ্রামে পড়তে চান ওখানে সার্চ করেন। আপনি যদি টিউশন ফি সম্পর্কে জানতে চান, টিউশন লেখেন টিউশন কস্ট, ওখানে অনেকগুলা সার্চ বারের রেজাল্ট আসবে। আপনি ডু সাম রিসার্চ। মানে আপনি যদি এরকম স্পুন ফিডিং ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান গেট ইউএসএ or UK or Canada, right? It's a different story. UK is different, sorry. USA, Canada or Australia, these three are completely something special. আপনাকে এটা মাথায় রাখতে হবে সম্পূর্ণভাবে আপনি কোনোভাবে স্পুন ফিডিং এর মাধ্যমে এখানে আসতে পারবেন না। You have Yeah. to show some quality. আমার এখনো Yes. মনে আছে, আমি এবং আমার ওয়াইফ আমরা যেদিন ভিসার জন্য দাঁড়াই 2022 সালের এপ্রিলের 17 তারিখে, আমাদের সামনে মানে আমরা চোখের সামনে দেখতে অন্তত পক্ষে 15 জনকে উইদিন 10 সেকেন্ডস রিজেক্ট করে দিত, Yeah. উইদিন 10 সেকেন্ডস। US Hence, visa, it's a very ruthless, খুবই আপনি ruthless. আপনি ইমাজিনই করতে পারবেন না, চোখের সামনে কেঁদে একদম ভাষায় ফেলতেছে। ইভেন হু কেয়ারস, ওকে। oh I'm sorry I can't grant your visa, thank you so much, try next time. Nothing. ইভেন জিজ্ঞেসও করে নাই যে আপনার কোথায় যাচ্ছেন কি হচ্ছেন, জাস্ট জিজ্ঞেস করছে গিভ মি ইওর পাসপোর্ট, আপনাকে কে ফাইন্যান্স করতেছে, শুরু করছে আমার বাপ, এইটা ওইটা এইটা, ঠিক আছে। ওয়ার্ডিং খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে সিম্পল যারা স্টুডেন্ট তাদেরকে বলে দেই সিম্পল একটা ওয়ার্ড, যেমন আমার বাবা ব্যবসা করে, আমি এটা যখন ভিসা অফিসারকে বলতেছি 95% ছেলে মেয়ে বলবে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। নো, ট্রাই সাম ডিফারেন্ট, মাই ফাদার ইজ এ বিজনেস পারসন। আ সিঙ্গেল ওয়ার্ড, সেম কথাটাই আমি বলছি, মাই ফাদার ইজ এ বিজনেস পারসন, আমি বলি না বিজনেসম্যান। ভিসা অফিসার আমার দিকে তাকাবে, আমাকে পরবর্তী কোশ্চেন করবে। সো আমি আমি এটা দ্বারা আবার এটা বোঝানোর চেষ্টা করছি না যে আপনি এটা করলেই ভিসা পেয়ে যাবেন। ইটস নট লাইক দ্যাট। Yeah. ইটস Yeah. এ কাইন্ড অফ ওয়ে যে আপনাকে থিঙ্ক ডিফারেন্টলি, আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে ইউএস এবং কানাডা এবং অস্ট্রেলিয়ার জন্য। লিটারেলি আপনাকে এটা বুঝাইতে হবে ইউ হ্যাভ সাম কোয়ালিটি। আমার এখনো মনে আছে উনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, ইউ হ্যাভ কমপ্লিটেড এভরিথিং ফর ইউর এডুকেশন, ওয়াই নট That's a পিএইচডি, big ওয়াই সেকেন্ড question. মাস্টার্স, ওয়াই That's a মাস্টার্স? big one. I very clearly answered that. আমি যে প্রফেসরের সাথে কাজ করব উনি আমাকে এমন ভাবে ইমপ্রেস করেছে যে আমি যদি ওখানে যাই আমি এই ডিগ্রি থেকে কিছু শিখতে পারবো, আমি আমার প্রোফাইলে পোর্টফোলিওতে কিছু অ্যাড করতে পারবো। দিস ইজ দ্য ইমেইল কনভারসেশন উইথ মি এন্ড মাই প্রফেসর। হয়তো আর কোনো কথাই জিজ্ঞাসা করে নাই, বলছে থ্যাংক ইউ আব্দুল্লাহ, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনাকে ইটস নট লাইক দ্যাট যে আপনি নিজের টাকা আছে আপনি ইউএস এর ভিসা পেয়ে যাবেন। নো, হ্যাঁ নিজের টাকা আছে এটার জন্য আপনি এলিজিবল, কিন্তু Yes. ভিসা পাওয়া এটা That's ডিফারেন্ট actually জিনিস। a very good point. For US, টাকা থাকলেই ভিসা হবে, very untrue. অনেক মানুষ আছে যারা কোনো টাকা ছাড়াই গিয়ে অনেক সাকসেসফুল হচ্ছে। এখন আব্দুল্লাহ US ভাই যে visa depends on কোয়েশ্চেনটা quality a lot. একজন স্টুডেন্ট যে কোয়েশ্চেনটা আপনাকে করছে যে জাস্ট যেমনি করে আপনি বলেছিলেন যে কান্ট্রি চুজ করবেন, স্টেট চুজ করবেন, কোন প্রোগ্রামে যাবেন,
ঠিক সেম প্রসেসে একজন চাচ্ছে ইউএস এর ভিসা রেশিওটা, আমার ভিসাটা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে কি কি ক্রাইটেরিয়া আমার মধ্যে থাকলে? ফার্স্ট, এই পৃথিবীতে ভিসা রেশিও নামক কোনো কিছু নাই। এটা আমাদের আমাদের বানানো একটা মিথ। We just say it to ourselves to make us feel সেকেন্ড better. সেকেন্ড আমার তো একাধিক ভিসা প্রয়োজন নাই। আমার কয়টা ভিসা প্রয়োজন? একটা। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমি জাহাঙ্গীরনগরের আইবিএ তে 12তম হয়েছিলাম, বিবিএ তে 102তম হয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 856তম হয়েছিলাম। তো আমি সবাইকে জাস্ট একটা কথাই বলতাম যে আমার একটা সিট দরকার, আমার তো 1000 সিট দরকার নাই। তা আমি আমি কেন রেশিও দিয়ে চিন্তা করব? এক্স্যাক্টলি। আপনি জেনে অবাক হবেন, আমি 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে দীর্ঘ 8 বছর কোচিং সেন্টারের সাথে জড়িত ছিলাম। সর্বপ্রথম প্যারাগনে ক্লাস নিছি, এরপরে স্কলার্স এর নাম হয়তো আপনারা জানেন। আমি কিন্তু স্কলার্স এর মালিকদের একজন, আই এম ওয়ান অফ দ্য ওনার এবং ওকে। ফাউন্ডিং ডিরেক্টর, হোয়াটএভার ইট ইজ। সো আমি কিন্তু আমার নিজের প্রতিষ্ঠান এবং নিজের সবকিছু, আমার আমার ক্যারিয়ার ট্র্যাক, আমার ব্যক্তিগত লাইফ সবকিছু আলাদা ছিল। এবং আমি মানে এখন আজকের আমি আর তখনকার আমি, দুটার মধ্যে দুনিয়ার অনেক পার্থক্য। আমি কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ ছিলাম। আমি কখনোই ভাবি নাই দেশের বাইরে আসব। ইভেন আমি কখনোই যে ট্র্যাকে ছিলাম ওই ট্র্যাকের বাইরে যাব বলেই ভাবি নাই। আমি বলেই দিই, আমি আসলে একজন কমপ্লিটলি পলিটিক্যাল পারসন ছিলাম। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং এত বেশি জড়িত ছিলাম যে আমার ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো নিয়েই কাটতো আর কি, হোয়াটএভার ইট ইজ। বাট আমি শুধু এতটুকুই বলবো, মানুষ অবস্থা এবং তার সিচুয়েশন অনুযায়ী পরিবর্তন হয়। আপনি যদি আপনার ক্যারিয়ারকে এইভাবে চিন্তা করেন, আজকে আমি অনেক ভালো আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ শেষ করে আসছি, এখানে এসে পড়ালেখা শেষ করছি। আমি আমেরিকা আসার একদিনের মাথায় ওয়ান ক্যাম্পাস জব পাই, আমার অ্যাসিস্ট্যান্টশিপ বাদে। আমি অ্যাসিস্ট্যান্টশিপ বাদেও আরেকটা জবও করছি। তো এটা ডিপেন্ড করে যে আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। তো আপনার এরকম কোনো রুট নাই, এরকম কোনো অ্যাকচুয়াল ম্যাপ নাই যে আপনি ওইটা ফলো করে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। প্রত্যেকটার পথ আলাদা আলাদা। শুধু এতটুকু বলবো, ডু রিসার্চ। আপনি ইউএসএ এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি আপনার নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন যে আপনি এটার জন্য ওরা যদি না দেয় ভিসা আপনাকে, ওরা রিগ্রেট করবে যে একটা ক্যান্ডিডেটকে আমরা বাদ দিয়ে দিলাম। আপনার রিগ্রেট করার প্রয়োজন নাই। তো আপনাকে এইভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন যখন প্রফেসরদের যখন মেল করা হয় বা অ্যাপ্লিকেশন করার জন্য বা ফান্ডিং এর জন্য যে কোনো জিনিসের জন্য, এই অ্যাপ্লিকেশন করার সময় কি কোনো ধরনের স্টেটমেন্ট বা ফান্ড, আমার যে ব্যাংক ব্যালেন্স, এই ধরনের কোনো হেল্প লাগে কিনা? পৃথিবীতে কোনো প্রফেসরই কোনোদিন আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার স্টেটে কি আছে, এগুলো কোনোদিন জিজ্ঞাসা করে না, জানতেও চায় না, কখনোই না। তারা জানতে চায় হোয়াট ইউ হ্যাভ, হোয়াটস ইউর পোর্টফোলিও, আপনার কি আছে, আপনি কেন এই ফান্ডিংটার জন্য এলিজিবল, কেন আপনি এই ফান্ডটা চান, আপনার কি কি যোগ্যতা আছে যেটার মাধ্যমে আপনি প্রমাণ করছেন যে এই ফান্ডিং এর জন্য আপনি উপযুক্ত। কেন আমি আমি মিস্টার এক্স বা ওয়াই কে না দিয়ে আপনাকে দিব? আই হ্যাভ লটস অফ অপশন। তো আপনাকে ওরকম কিছু শোকজ করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এন্ড দেন আমাদের যে খুবই একটা কমন কোয়েশ্চেন, পার্ট টাইম জব করে কি টিউশন ফি বেয়ার করা সম্ভব বা অ্যাকোমোডেশন কি বেয়ার করা সম্ভব কিনা ইউএসএ তে? সম্ভব, সম্ভব, তবে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এখন প্রোঅ্যাক্টিভের অনেক সংজ্ঞা আছে, আমি একটু আচ্ছা। সংক্ষিপ্ত আকারে বলি। হুম হুম। যেমন ধরেন, আমার আজকে ফর এক্সাম্পল আমার স্টুডেন্টশিপ শেষ, এখন আমার পড়ালেখা নাই লিটারলি, এটা আমার এক্সট্রা একটা কোর্স আমি যেটা করতেছি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, এটা আলাদা জিনিস। আমি যখন পড়ালেখা করতেছি আমাকে উইকলি কমপক্ষে 2 দিন 3 দিন ইউনিভার্সিটিতে যেতে হবে, ক্লাস করতে হবে। আপনি কতটুকু ইফোর্ট নিজে থেকে দিতে পারবেন এটার উপর ডিপেন্ড করে। আমি ক্লাস করে এসে আবার একটা গ্যাস স্টেশনে যাব, একটা রেস্টুরেন্টে যাব, একটা মলে যাব, একটা দোকানে যাব, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করব। আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হন তাহলে আসলে খুবই টাফ, ওয়াইফ সহ আসলে এটা আলাদা বিষয়। সো এটা ডিপেন্ড করে যে আপনি আপনার নিজেকে কতটুকু এফোর্ট দিয়ে এটা করতে চাচ্ছেন। আমার সাথে এরকম অনেক ছেলে মেয়ে আসছে যারা এখানে কোনো ফান্ড পায় নাই,
বাট তারা নিজেদের ফান্ডের টাকা নিজেরাই, টিউশনের টাকা নিজেরাই ব্যবস্থা করছে। কিভাবে? ওরা সপ্তাহে কমপক্ষে 40 থেকে 50 ঘন্টা কাজ করতেছে। তো 40 থেকে 50 ঘন্টা কাজ করলে আপনার ইজিলি, যদিও এটা একটা লাইভ প্ল্যাটফর্ম, এভাবে কথা বলা উচিত না, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ওয়ে আছে যেভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ওইভাবে ওরা ওদেরটা ব্যবস্থা করে নিচ্ছে, যার যার মতো করে ব্যবস্থা করে দেয়। আপনি সপ্তাহে যদি 2000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার মাসে মাসে যদি 2000 টাকা ইনকাম করতে পারেন, আপনার প্রতি মাসে তো টিউশন ফি হয়তো বা 1500 টাকা বা 1600 টাকা আসবে, এর বেশি আসবে না, বা 2000 টাকায় আসলো, অন্তত পক্ষে টিউশন ফিটা আপনি নিজে বেয়ার করতে পারতেছেন। পসিবল, বাট তবে হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্কিং এটাও হতে হবে। হ্যাঁ, এটাও পসিবল হবে তখনই যখন আপনি আসার আগে বিবেচনা করবেন যে ওখানে যে যাব, ওখানে জব আছে কিনা। বা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে ধরনের জব করার জন্য, আমি ক্লিয়ার করতে চাই না, এই জিনিসটা ক্লিয়ার করা সম্ভব না, ইটস এ অনলাইন প্ল্যাটফর্ম। I তো think I know what you're হ্যাঁ, gonna say. বিষয়টা এরকম যে আপনাকে ওখানে জানতে হবে যে মিডল ইস্টের লোকজন আছে কিনা, ইন্ডিয়ান লোকজন আছে কিনা, বাংলাদেশি লোকজন আছে কিনা। তা না হলে আপনাকে কেউ এই জব অফার করবে না। এক্স্যাক্টলি। আমেরিকানরা কেউ আপনাকে এই জব অফার করবে না এজ এ স্টুডেন্ট। তারা আপনাকে অফার করবে যখন 2 সেমিস্টার শেষ, লিগ্যালি আপনার ওয়ার্ক অথরাইজেশন আছে, সিপিটি তে যেতে পারবেন, তখন। তাছাড়া পসিবল না। সো বুঝতে আপনাকে হ্যাভ পারছি। টু ডু সাম রিসার্চ। আমি আবারও বলতেছি, হ্যাঁ, I got your point. I also got your point, শাবাব ভাইয়ের মতো। শাবাব ভাই, আপনার ওইখানে কি অবস্থা? কানাডা তো কি সেম, মানে এই আপনার পার্ট টাইম জব করে যখন রানিং স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে Mhm. রানিং স্টুডেন্ট, তারা কি আসলে পার্ট টাইম জব করে সম্ভব অ্যাকোমোডেশন এবং টিউশন ফি বোথ বেয়ার করা? আমি কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ভাই যখন হ্যাঁ, ঠিক হ্যাঁ। করতেছিলেন, I was talking about this, right? So USA তে ইউএস এর সাথে কানাডার এই পার্ট টাইম জবের ল্যান্ডস্কেপটা একটু ডিফারেন্ট স্লাইটলি। ইউএস এ কিছু ফ্লেক্সিবিলিটি আছে যেটা কানাডায় কম। সো কানাডাতে এই উইদাউট ট্যাক্স finding a job is very rare. It's hard. Okay, It's okay. not easy. হুম, And পার্ট টাইম স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে 20 আওয়ার্স এর একটা ওয়ার্ক লিমিট আছে সঠিক। ফর কানাডা। ভেরি রিসেন্টলি এই ওয়ার্ক লিমিটটা নিয়ে অনেক ধরনের জটিলতা হচ্ছে পলিটিক্যালি। সো রিসেন্টলি ইট ওয়াজ আপডেটেড। টেকনিক্যালি এভরি স্টুডেন্ট রাইট নাও is eligible for 40 hours work, but that expires on April. Right. So এপ্রিলের পরে আর এটা করতে পারবে না। সো যাদের অলরেডি কাজ আছে তারা হয়তো এই কাজটা করতে পারবে, কন্টিনিউ করতে পারবে। বাট এপ্রিল পর্যন্ত if you think from an employer's perspective, আমি একজন স্টুডেন্টকে হায়ার করব যে প্রতি 2 দিন পর পর আমাকে বলবে আমার তো সোমবারে ক্লাস আছে, আমার 2টার সময় আমি আসতে পারবো না। Point to be noted. Can I come at 6? And there are like 15-20 other full-time work permit holders just waiting in line. যারা কোনোদিনও আমাকে এই কোয়েশ্চেন করবে না, who would I pick? আমার টার্গেট তো আমার বিজনেস, রাইট? সো সেখান থেকে it's a little bit complicated, but having said that, part-time jobs আছেও আবার নাইও। It depends. There's a lot of factors involved আসলে। এই কোয়েশ্চেনটা মানে these are life questions, you know. আমার জীবনের সাথে কি হবে এই প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারবে না সম্ভব না আসলে। I know people যারা এখানে, যেমন আব্দুল্লাহ ভাই বলল যে সে ইউএসএ তে যাওয়ার পরের দিন অন ক্যাম্পাস জব পাইছে। That's so admirable. এটার পাশাপাশিও there's a big factor of luck, being at the right place at the right time. এটা অনেক বড় একটা ব্যাপার। এখানেও আমার পরিচিত এমন কিছু মানুষ আছে যারা খুব কুইকলি জব অ্যাচিভ করতে পারছে, বাট অনেক মানুষ আছে যারা এখনো জব পায় নাই। অনেক মানুষ আছে যারা এখনো খুঁজতেছে বা এখন যে জবে আছে সেই জবটা স্যাটিসফ্যাক্টরি না। সো কানাডার পার্সপেক্টিভটা ইউএস এর থেকে কিছুটা ডিফারেন্ট। সত্যি কথা বলতে আমি মানে ইফ আই এম বিং কমপ্লিটলি অনেস্ট, আমি বলবো যে কোভিড এর পরে কানাডাতে একজন স্টুডেন্ট পার্ট টাইম কাজ করে টিউশন ফি ওঠানো ইজ নিয়ারলি ইম্পসিবল। সো আগে থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করে আসা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর ওয়েজ টু হেজ দিস রিস্ক। ইউ ক্যান go for student loans, you can go for, I don't know, family loans, you can there are some ways to sort of,
like divide the risk. আমি But একটু অ্যাড still, করতে চাই। হ্যাঁ, please, আমি দুঃখিত শাওয়া আপনাকে মাঝখানে কাটার জন্য। please. ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এবং আহ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, সেটা হলো এরকম যে আমি এখানে আসার পর যদি চিন্তা করি এখন কি হবে, তখন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আপনি যদি সেলফ ফান্ডেই পড়তে চান, আপনাকে আসার আগেই চিন্তা করতে হবে। আর সব আসলে ইনডিরেক্টলি যেটা বোঝানোর চেষ্টা করছেন এটা সত্য। কানাডায় জবটা বিশেষ করে স্টুডেন্টের জন্য, আমি একটু খোলাসা করে বলি, অফ ক্যাম্পাস জব যেটা যেটা Yeah. হচ্ছে আন্ডার টেবল জব বলে, যেটা এটা আসলে তুলনামূলক কঠিন। আমি এটা একটু Yes. খোলাসা করে বললাম, আর এর বেশি বলতে পারবো না আর কি। Yeah. সো এটা আসলেই কঠিন। তা আমেরিকায় যেটা হয়, অন্ততপক্ষে এই জিনিসটা পাওয়া যায়। তবে আমি আবারও বলছি, আপনাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশি, ভারতীয় অথবা Lot of factors মধ্যপ্রাচ্য। involved. হ্যাঁ, এগুলো যদি না থাকে, সব আপনি কি বলেন এটা সত্য কিনা, এগুলো যদি না থাকে এটাই। আপনাকে আমেরিকান তো খুবই আন্ডার tough. টেবল জব দেবে না। তো হ্যাঁ, আপনি অন্ততপক্ষে প্রথম 8 মাস তো আপনি অ্যালাউড না অফ ক্যাম্পাস জব করার জন্য, তখন আপনি কাজ কি করবেন? করারই পারমিশন নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন আপনি কি করবেন? তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে যেমন আমি একটা কথা সবাইকে বলি, যেমন আপনি যদি ম্যারিড হন, সদ্য বিবাহ করেছেন, বা আপনি এখন আপনার বয়স 35 এর নিচে, আপনি এখন প্ল্যান করতেছেন যে চলে আসবেন, বা 30 নিচে, আপনি কিন্তু তাহলে এটা প্ল্যান করতে পারেন কিভাবে, যে হ্যাঁ, ইউএসএ অথবা কানাডা, যেমন ইউএসএ তে যারা F2 বা ডিপেন্ডেন্ট, তাদের কাজের অনুমতি নাই, বাট ওই যে ওইভাবে আপনি কাজ করতে পারবেন ইজিলি। ওইভাবে বরং আরো যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসে, ওরা অনেক বেশি কাজ করতে পারে, ঘন্টায় Yes. ঘন্টায় বলতেছি, সপ্তাহে 40-50 ঘন্টা কাজ করতে পারে, কারণ ওদের তো আর পড়ালেখা থাকে না। yes, ইভেন কানাডায় ওরা তো লিগেলি কাজ করতে পারে। yes. কানাডাতে কানাডায় এটা এটা dependent যারা স্বাভাবিক আসে, একমত হবেন, স্বাভাবিক এটা বলবেন হ্যাঁ, হয়তো, স্বাভাবিক একটু বলেন জি, তো এই বিষয়ে যে F2 রা, আপনি একটু বলেন, এটা ভালো হবে। হ্যাঁ, F2 রা so আমি যতদূর basic- জানি যে F2 রা কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া সব জায়গায় ফুল টাইম জব করতে পারে। এটা কি আসলে সত্য? না, নট শাওয়া ইউকে, ভাই? কানাডা। হ্যাঁ, so এক এক দেশের এই এডুকেশন পলিসি খুবই ডিফারেন্ট, এবং স্পেশালি ইউকের কথা এখন নাই বলি, ইউকে ইজ নট মানে very friendly towards dependence right now. There are a lot of factors. That's a topic for another day. But যেমন ইউএস এর জন্য ভাই যেটা বললেন যে F2 dependent যারা স্পাউসদের, officially you're not supposed to be working. সঠিক। But there are other ways that we find, You can make money. improvise, we compromise, we struggle. So কিন্তু কানাডাতে এটার আবার একটা লিগালিটি আছে। কারেক্ট। তোমার সাথে একজন ডিপেন্ডেন্ট আসছে, so he or she has the ability to work as a full-time worker. So that's a very very big advantage. Honestly, আমি আমার ওয়াইফের সাথে এখানে এসেছি, and because of the fact that she is supporting me, I am able to focus more on my studies. If that makes sense. মানে ফাইনান্সিয়াল যে ডে টু ডে লিভিং এক্সপেন্সটা, এখানে এটা নিয়ে যদি একটা প্রেসার কম থাকে, ইটস লাইক বাংলাদেশ, এখানে না আসলে we only have one another, we don't have anybody else. I mean, technically speaking, একজন আরেকজনকে সাপোর্ট করতেছে, and then when I'm done I will start supporting her, and then she can pursue her like education or whatever she wants to do. So এটাই আর কি, being married is actually an advantage, I'd say. Having someone, having a partner to rely on, especially just কাজ এবং এই ওয়ার্ক পারমিট বা এগুলোর পার্সপেক্টিভে না, it's a very lonely life. I'm going to be honest. It's you're with yourself quite a bit. নিজেকে নিয়ে ভাবতে, you're in your thoughts. Everybody's busy here. Everybody has something to do. The fact that Abdullah bhai and we both have time, it's not মানে শাওয়াবের মনে হয় ইন্টারনেটে সমস্যা হচ্ছে, উনি এই কারণে আমরা শুনতে পাচ্ছি না আর কি। আচ্ছা, স্যার, ইয়েস। আমরা কিন্তু ইনডিরেক্টলি সবাইকে এই বিয়ে শাদী করে আমেরিকা বা কানাডা আসার জন্য উদ্বুদ্ধ করে দিলাম আর কি, ঠিক আছে? শাবাব ভাইও সেটাই করে দিলেন, এটা খুব ভালোই হলো আর কি। এবং এটা ইটস অনেস্টলি স্পিকিং, আমিও যখন আসছি, আমি আমার স্ত্রী সহ, আমি সৌভাগ্যবান, আমি আমার স্ত্রী সহ এখানে আসার সুযোগ পাইছি। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ওয়াই নট? হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যে আন্ডার গ্রেডে কি বিয়ে করে ওয়াইফ নিয়ে যাওয়া এরকম কোনো সুযোগ আছে কোথাও? ইটস নট আন্ডার গ্রেড, ইটস নট গ্রেড, ইটস নট পিএইচডি। আপনি যে কোনো প্রোগ্রামেই আপনি আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে আসতে পারেন, যদি হি ওয়ার শি অ্যালাউড। এটা কোনো সমস্যা না, যে কোনো প্রোগ্রাম হতে পারে। কিন্তু শুনেছি তো ইউনিভার্সিটি গুলো নাকি এটা দেয় না আর কি, মানে কি বলে, অ্যাকসেপ্ট এখন করে না। এইটার একটা মানে ভ্যালিড লজিক আছে। আপনি আন্ডার গ্রেডে অ্যাডমিশন নিচ্ছেন, তার মানে আপনার বয়স তো 18-রও কম। হুম 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 আপনি সবেমাত্র ইন্টার পাস করছেন বাংলাদেশ থেকে। হুম তা আপনি ইন্টার পাস করা একটা ছেলে বা মেয়ে, আপনি কিভাবে ডিপেন্ডেন্ট সহ আসবেন? আপনি ডিপেন্ডেন্ট বলতে আপনার ওয়াইফ বা স্পাউস কে, সে আন্ডার গ্রেডে পড়া মানে তার নিজের বয়সে 18 না, তাহলে সে কিভাবে আরেকটা ডিপেন্ডেন্ট মানুষকে নিয়ে আসবে? অন্তত পক্ষে আপনাকে তো ম্যাচিউরড এনাফ হতে হবে যে আপনি ডিপেন্ডেন্ট ক্যারি করে আনতে পারবেন, অথবা ডিপেন্ডেন্ট আপনার সাথে আসতে পারবে। এটা তো আপনাকে, এটা কমন ফ্যাক্টর আর কি। হ্যাঁ, সব আচ্ছা আচ্ছা অবশ্যই একমত হবেন আমার সাথে যে Sorry, আমি নিজেই তো ছোট মানুষ। হ্যাঁ, আমি oh নিজেই তো yeah, ছোট মানুষ, তাহলে আমাকে, sure, yeah. আমি কিভাবে আরেকজন মানে ডিপেন্ডেন্টকে আমার সাথে নিয়ে আসবো? আমাকে একটা সার্টেন এইজ প্রয়োজন হয়, এটা এটা নর্মাল। Of কোন কোন course, ইউনিভার্সিটি এটা অ্যালাউ করে, কোন কোন ইউনিভার্সিটি অ্যালাউ করে না, এটা আমার জানা নেই এক্স্যাক্টলি। হ্যাঁ, যেমন এই ইউনিভার্সিটির পারমিশনের ব্যাপারে একটা কথা বলি, ইউকে এর কথা বলতেছিলেন না? সো ইউকে তে এখন unless I think it's masters naki na probably PhD, unless you're doing a PhD you're not supposed to bring your spouses, একদম ব্যান করে দিছে বিকজ অফ অনেক সাউথ আফ্রিকান কান্ট্রিজ থেকে অনেকে দে স্পাউস মেড ইট ভিসা ক্লিয়ার। করছে আর কি, উইথ বাচ্চা এন্ড ফুল ফ্যামিলি, সো it's a big burden for the UK economy right now. And yeah, I mean even এখানেও কিন্তু for Canada আরেকটা ইন্টারেস্টিং যে for anything below masters এখন আর স্পাউস অ্যালাউড না। সো 2023-24 is a very critical year for international students, সত্যি কথা যেটা। কোভিড একটা ছিল, কোভিড এর আগে একটা সার্কামস্ট্যান্স ছিল, কোভিড এর পরে আরেক ধরনের হয়েছে। So it's more difficult now, but it is still possible. It is still possible to do it, but you have to be more vigilant. Nobody else can do it for you আসলে, এটা নিজেরই, this is এই জার্নিটা আসলে নিজেরই করতে হয়। আচ্ছা It ভাই, took me আমরা 2 years, so প্রায় yeah, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। একটা of টপিক course, আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে of লাস্ট course. পার্ট, যেটা থাকে মানুষের না হলেই নয়, সেটা হচ্ছে পিয়ার। স্টুডেন্ট Okay. যারা যায় তাদের আসলে তো Mhm. মনের ইচ্ছা, শেষ ইচ্ছা এটা, তাই না, পিয়ার নিয়ে যাওয়া, Well, yeah, মানে yeah, পিয়ার পাওয়া আর I কি। mean, it is সবাব a ভাই big শুরু করেন। investment. আমার ওয়াইফ এখনো কানাডায় চলে যেতে চায়, যদিও আমাদের কানাডার ভিসা আছে। আমি কোনো মতে তাকে বুঝাইছি যে না, আমেরিকাই থাকো। আপনি ভাই শুরু আপনার করেন। আসলেই কানাডার ভিসা আছে? হ্যাঁ, প্লিজ আমি কাম কিন্তু ভিজিট জানি মি। না, আমার আমি আপনার সাথে লিটারেলি পরিচয় আপনার নাই। আমি আপ- উইন্ডসরের আমি সামনে থেকে, ডেট্রয়েট থেকে ঘুরে আসছি, এই যে 3 মাস হয় নাই। এরপরে আমি আমি যখন যাব, আমি আপনার কাছে যাবো, ব্যাস, সিম্পল। অবশ্যই ভাই, মানে কোর্ডিয়ালি ইনভাইটেড। একসাথে আমরা একটু খিচুড়ি খাবো, ভালো দ্যাটস লাগবে। ইট, এক কাপ চা খাবো, এটাই দ্যাটস ইট, এক একটা কাপ ডিম চা ভাজবো, ওহো, খাবো, দ্যাটস আমি ইট। তো ভুলে হ্যাঁ গেছি, রিভার সাইডে আমি বসে তো একটু ভুলে সুখ গেছি। দুঃখের আপনার গল্প যে করবো। বললেন, যে শাবাব ভাই বললো ই- যে লোনলি লাইফ স্টাইল, মানে লোন ট্রু। লোন এক এক, তো It is true. মানে Yeah, you're isolated a lot. চায়ের আড্ডার কোনো অপশন নাই। Oh শাবাব, yeah, you're not gonna get. পিস ভাই যখন আমাকে বলছে ভাই কেমন আছেন, আমার স্টার্টিং ছিল এই আড্ডার যে ভাই কতদিন পর কেউ MS একজন my জিজ্ঞাসা friends. করলো এমন সময়, এই দুপুরের সময়, যে যে কেমন ভাই আছে? কেমন আছেন। আমার মনে হয় যুগ যুগ ধরে এই কথা শুনি না আর কি। ঠিক আছে, Yeah, সবাব আপনি আগে বলেন কানাডার পিয়ার, তারপর আমি কানাডার ইউএসএ টা বলবো, sure. এটা ভালো হবে। So কানাডার পিআর হচ্ছে কোভিড এর আগে এবং কোভিড চলাকালীন সময়েও এটা কিছুটা লিনিয়েন্ট ছিল। কানাডায় হচ্ছে গিয়ে ইউএসএ তে যেমন বিভিন্ন স্টেটস, আমাদের বিভাগ কানাডায় প্রভিন্স বলে। So এক একটা প্রভিন্সের ছোট ছোট গভর্নমেন্ট আছে, almost like India. So each government has each of its separate set of rules for PR. So কিছু কিছু গভর্নমেন্ট যাদের জনসংখ্যা কম, দে ওয়ান্ট মোর পিপল, সো ওরা ওদের পলিসি লিনিয়েন্ট করে রাখছে, যেসব বিভাগে বা যেসব প্রভিন্সের লোক বেশি ওদের আর একটু স্ট্রিক্ট। সো জেনারেলি তো সবাই অন্টারিওতেই থাকতে চায়, বা টরন্টো বা গ্রেটার টরন্টো এরিয়া, জিটিএ বলে যেটাকে। সো এই অন্টারিও প্রভিন্সে এখন পিআর এর তো অবভিয়াসলি অনেক প্রেসার। I don't know if you guys know, there's a lot of international students in Canada, a lot. Like it's situation অনেক different.
অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে পিআর। বাট if you have a master's degree and you can have a full-time stable job, ডিগ্রি শেষ কমপ্লিট করার পরে it is still possible to successfully get a PR. PR এখনো পাওয়া সম্ভব। In Canada, you still have that opportunity, but there are increasing restrictions now. For example, postgraduate work permit বলে যে ব্যাপারটা, পড়াশোনা শেষে, যেমন একটু আগে বলতেছিলাম যে ভাইদের হচ্ছে 1 বছর, স্টেম হলে 3 বছর। আমাদের এখানে রুলটা হচ্ছে যদি তোমার এডুকেশনাল ডিগ্রি 1 বছরের উপরে হয়, টাইমলাইন, ইউ গেট 3 ইয়ার্স। যদি 1 বছরের কম হয়, ইউ গেট 1 ইয়ার। সো 1 বছরের কম ডিগ্রি নিয়ে আসাটা একদমই বাতুলতা, ভিসাই হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। ইট মেক্স নো সেন্স। সো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট কিন্তু এখন আর এক্সটেন্ড করে না। কানাডাতে এটা একটা একদম সলিড রুল হয়ে গেছে যে ইফ ইউ হ্যাভ 3 ইয়ার্স টু গেট ইউর পিআর। If you get it, congrats. If you don't, you'll have to find another way. Maybe start another student visa or whatever. So complicated process. So PR এখনো সম্ভব। There are different streams. এখানে Canadian government বিভিন্ন ধরনের স্ট্রিম ক্রিয়েট করে রাখছে যে let's say আমি সরাসরি স্কিলড ইমিগ্রেন্টস চাই, ইমিগ্রেন্ট that's one thing. একদম সরাসরি ইমিগ্রেন্ট হিসেবে আনবো। এদের এডুকেশনালি স্কিলড হতে হবে, এদের খুব ভালো ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোয়ালিফিকেশনস থাকতে হবে, রাইট? বাট এখানেও অনেক বেশি কম্পিটিশন। আমি যখন আসি তখন আই স ইট ওয়াজ আই থিংক 465 অর সামথিং। এখন আই থিংক এটা 495 বা আরো বেড়ে গেছে। 500 500, মাই গুডনেস। সো they are ইমিগ্রেশন choosy শাবাব, they are choosy, আপনি they're জানেন এটা। becoming more and more মানে strict about their policies. It makes sense. আর এটা একটা, there are other ways. ওই রিজিওনাল ওয়ে গুলোতে যদি আমি আগাতে চাই, I'll have to prove যে আমি ওই প্রভিন্সে পড়াশোনা করেছি, আমি ওই প্রভিন্সে থাকতে চাই, আমার ওই প্রভিন্সে একটা বাসা আছে, আরে আমার ওই বাবারে। প্রভিন্সে একটা জব আছে। So it's not easy. I'm gonna say it out straight. It's not gonna be easy, but it is possible. It will require ধৈর্য, অনেক ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, ত্যাগ লাগবে, তিতিক্ষা লাগবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, টাইমটা কেমন, Nobody's gonna hand it out. ডিউরেশনটা কেমন হতে পারে আর স্টেট ভেদে? ওকে, গুড কোয়েশ্চেন। সো এটা হচ্ছে গিয়ে স্টেটের গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে অনেস্টলি। যেমন ওন্টারিও ইজ লাইক ঢাকা, মানে ইন কম্পারিজন যদি ইয়া করি। টপ সো ওন্টারিও হচ্ছে সব থেকে বিজিয়েস্ট, সব থেকে বেশি মানুষ এখানেই অ্যাপ্লাই করে। সো এখানে পিআর এর প্রসেসটা, পেপারস অ্যাটলিস্ট 1 বছরের আগে খুব রেয়ার। সত্যি কথা, 1 বছর বেয়ার মিনিমাম লাগবেই। 1 to 1.5 years, maybe 2 years depending. আবার কিছু কিছু প্রভিন্স আছে, যেমন ফর এক্সাম্পল ম্যানিটোবা ইউজ টু বি ভেরি লিনিয়েন্ট। ওদের এমন ছিল যে ওখানে গিয়ে ইউ জাস্ট হ্যাভ আ you study from anywhere in Canada, you go to Manitoba, you just stay there for 9 months or 1 year, you get your PR. It was the case. এখন ওইটাও চেঞ্জ, ম্যানিটোবার গভর্নমেন্টও বুঝতে পারছে যে স্টুডেন্টরা অ্যাবিউজ করতেছে সিস্টেমটা। সো এখন কেউ যদি ম্যানিটোবার প্রভিন্সের ভিতরে কোনো ইউনিভার্সিটিতে না পড়ে, you're not gonna get a PR. সো ডিফারেন্ট প্রভিন্সের ডিফারেন্ট রুলস থাকে এবং টাইমলাইনটা জেনারেলি 1 বছর একটা স্ট্যান্ডার্ড টাইম বলা যেতে পারে। যে পড়াশোনার শেষে when you're on your post graduate work permit, তখন ওই টাইমের মধ্যে you should keep at least 1 বছর ahead, you should do it 1 বছর ahead to make sure that you're not taking a risk. So এটা আচ্ছা, হচ্ছে এখন কানাডা। পিআর আপনার ওই আমেরিকার সিচুয়েশনটা পিআর পাওয়াটা আর পাসপোর্ট পাওয়া কি একই জিনিস? না, no, why would it? What does PR means? Permanent পার্মানেন্ট resident. রেসিডেন্সি। তো এখন এই পিআর এক- থেকে যারা পাসপোর্টে যায় সেটা আবার, Citizen. হ্যাঁ হ্যাঁ, সেটা citizenship, you get the right to vote. ইয়েস 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 ইয়েস, সিটিজেনশিপে। আচ্ছা, থ্যাংক ইউ শাবাব ভাই। এবং ফিজ, আসলে আমার একটার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের, আমি ওখানে চলে যাব, বাট আমি তার আগে আপনাদেরকে আরো কিছু সময় দেওয়ার চেষ্টা করব বা চেষ্টা করছি আর কি। আমেরিকার পিআরটা তুলনামূলক অনেক বেশি কঠিন এবং এখানে বেশ কিছু ওয়ে আছে, বাট এই ওয়ে গুলোও কঠিন। প্রথমত হচ্ছে, আমরা যেহেতু স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ভিসা থেকে কিভাবে পিআর পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। প্রথম ওয়ে হচ্ছে, আপনি
স্টুডেন্ট হিসাবে এখানেও 1 বছর অথবা 3 বছর কাজের অনুমতি পাবেন, ডিপেন্ডস অন ইউর ডিগ্রি। যদি আপনার ডিগ্রিটা স্টিম হয়, STEM, যেটা অলরেডি শাবব ভাই বলেছেন, তাহলে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন ডিগ্রি কমপ্লিশনের পর। আর যদি স্টিম না হয়, অর্থাৎ জেনারেল ডিগ্রি হয়, নন স্টিম হয়, তাহলে আপনি 1 বছরের বা 12 মান্থের ওয়ার্ক অথরাইজেশন পাবেন। এর মধ্যে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি অথবা স্ট্যাটাস চেঞ্জ করে আপনি, এটা আমরা ইউএসএ তে F1 বলে যারা স্টুডেন্ট, এটা চেঞ্জ করে আপনাকে ইমিগ্রেন্ট হিসেবে বা ইমিগ্রেশন স্ট্যাটাসে যেতে হবে। কয়েকটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1, প্রথমত হচ্ছে আপনি যদি H1B ভিসায় কনভার্ট করতে পারেন আপনার নিজেকে। H1B ভিসা অনেক কঠিন, তবে এটার জন্য আপনার নিজের এক্সট্রা কিছু, যেমন আপনি যখন ফান্ড পাওয়ার জন্য আপনাকে শো করতেছে আপনার প্রফেসরকে, আর এই ক্ষেত্রে আপনাকে শো করতে হবে আপনার এমপ্লয়ারকে, যেমন মনে করেন আমি খুব ভালো পাইথন পারি, আমি এত ভালো পাইথন পারি যে আমার এই পাইথনের নলেজ দিয়ে আমি আমার এই অ্যামাজনে এত ভালো কন্ট্রিবিউট করতে পারবো, বা একটা সার্ট, অ্যামাজন অনেক বড় প্রতিষ্ঠান, এটা কম্পেয়ার করা যাবে না, কোনো ছোট একটা প্রতিষ্ঠানের কথা বলি, যে এই প্রতিষ্ঠানে আমি এমন ভাবে কন্ট্রিবিউট করব যে এই প্রতিষ্ঠানের এমপ্লয়ার আমার প্রতি খুশি হয়ে আমাকে বলতেছে যে ইউ আর আ রিসোর্স, তুমি আমার প্রতিষ্ঠানের জন্য রিসোর্স, আমি তোমাকে লং টার্ম প্ল্যানে আমার প্রতিষ্ঠানের জন্য রাখতে চাই। আমেরিকায় একটাই সমস্যা, এখানে কখনোই অ্যাজ এ ক্যান্ডিডেট, অ্যাজ এ এমপ্লয়ি আমি আমার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। এটা অবশ্যই কোনো একজন এমপ্লয়ারকে আমার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এমপ্লয়ার কিভাবে অ্যাপ্লাই করতে পারে? এক, H1B ভিসা। H1B ভিসা খুবই স্পেশাল ক্যাটাগরি ভিসা। আপনাকে প্রুফ করতে হবে এই আপনার এমপ্লয়ারের কাছে এবং USCIS এর কাছে, যেটা হচ্ছে ইউএস এর আপনার যারা এই সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন নিয়ে কাজ করেন তাদের কাছে, যে আপনি আসলে আউটস্ট্যান্ডিং। যেমন মনে করেন আমি আমার ব্যক্তিগত কথা বলে আমি খুব ভালো পাইথন জানি, আমি ট্যাবলু জানি, আমি এক্সেলে অনেক ভালো কাজ করতে পারি, অ্যাডভান্স এক্সেল জানি। সো আমি আমার প্রোফাইল অ্যাসেস করাইতেই পারি, সো আমি H1B পাবো আমার প্রতিষ্ঠান থেকে। এট দ্য সেম টাইম ধরেন আমি এগুলো কিছুই জানি না, তখন আমি কিভাবে আমার পিআরটা পাবো? তার মানে আমি পিআর পাবো না? না, তার মানেও পিআর পাওয়ার পসিবিলিটি আছে। আরেকটা ওয়ে হচ্ছে আনস্কিল ক্যাটাগরি। আনস্কিল ক্যাটাগরিতেও আপনার জন্য কোন একজন এমপ্লয়ার যে আপনাকে পিআর দিতে ইচ্ছুক, সে আপনার জন্য অ্যাপ্লাই করবে ডিপার্টমেন্ট অফ লেবার বরাবর। এখানে অনেক লং সময় জড়িত। এই আনস্কিল ক্যাটাগরিতে পিআর পেতে কমপক্ষে বর্তমানে যে টাইম ফ্রেম, তাতে 4 থেকে 5 বছর সময় লাগে। H1B তে পিআর পেতে 6 to 12 মান্থ লাগে। হ্যাঁ, আরেকটা ক্রাইটেরিয়া আছে। ইভেন আপনি যদি আমেরিকায় নাও থাকেন, আপনি বাংলাদেশে যদি আমেরিকায় জীবনে আসেনও নাই, বাট তারপরেও আপনি সেই ক্রাইটেরিয়াতেও পিআর পেতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনি মনে করেন মিস্টার এক্স, যার 1000-এর উপর পাবলিকেশন আছে, হাজার সাইটেশন আছে, উনার এত কমিউনিটি ইনভলভমেন্ট এবং এত ভালো প্রোফাইল যে উনি যদি ইউএস গভর্নমেন্টের কাছে পিআর এর জন্য অ্যাপ্লাই করে, উইদিন 3 উইকস সে পিআর পেয়ে যাবে। তার জন্য কোনো জব অফার লেটার প্রয়োজন নাই। এটাকে বলে NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। এটার জন্য আপনাকে বিজ্ঞানী, সায়েন্টিফিক, মানে আপনাকে বেশ কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া শো করতে হবে যে আমার এই জিনিসগুলো আছে, যার কারণে আমার কোনো জব অফার লেটার দরকার নাই, তোমরা আমাকে এমনিতেই পিআর দিয়ে দাও। তখন ইউএস গভর্নমেন্ট এটা কনসিডার করে। বাট এটা খুবই রেয়ার। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন কেউ একজন নোবেল জয়ী, কেউ একজন মানে এত বড় মাপের ডাক্তার, এত বড় মাপের ফিজিশিয়ান, বা এত বড় মাপের একজন প্রতিষ্ঠিত লয়ার, সে চাইলেই আমেরিকায় কন্ট্রিবিউট করতে পারবে ইমিডিয়েটলি, তার কোনো অফার লেটার প্রয়োজন নেই। এরকম হতে হবে। এটা খুবই টাফ, এটা স্টুডেন্টদের পক্ষে হয় না সাধারণত। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার, এটা বলে হচ্ছে আপনি 3 বছর বা তার বেশি কোনো বড় প্রতিষ্ঠানে ম্যানেজারিয়াল রোলে কাজ করবেন। বাট প্রবলেম হচ্ছে আপনি তো 3 বছরের বেশি ওয়ার্ক পারমিট পাবেন না। এটা আসলে স্টুডেন্টদের জন্য না, এটা আলাদা। হ্যাঁ, লুপহোল থাকে। তো দুইটা ওয়ে, এক F1 to H1B, এটা আপনি 1 বছরের মধ্যে বা 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে আপনি সব পেয়ে যাবেন যদি কোনো সমস্যা না থাকে আপনার। 2, আনস্কিল ক্যাটাগরি, যেটা বর্তমানে 4 থেকে 5 বছর লাগে। তো এই ক্ষেত্রে আবার আপনাকে স্ট্যাটাস ধরে রাখতে হবে। স্ট্যাটাস ধরে রাখার জন্য কি করতে হবে? আপনি চাইলেই কিন্তু এই মানে যেমন আপনি আসলেন পড়ালেখা বাদ দিয়ে,
আপনি ওই আনস্কিল ক্যাটাগরিতে কোন একটা এজেন্সির মাধ্যমে পিআর এর জন্য অ্যাপ্লাই করে বসে আছেন, সমান ডলার ইনকাম করতেছেন, বাট আপনার কোনো স্ট্যাটাস নাই, আলটিমেটলি আপনি পিআর পাবেন না। বাংলাদেশি একটা দুঃখজনক তথ্য দিয়ে শেষ করব, আমি চলে যাব, আসলে সময় খুব কম, আমি দুঃখিত। বাংলাদেশি 80% স্টুডেন্ট যারা সেলফ ফান্ডে পড়তে আসে, ওনারা ডিগ্রি কমপ্লিট করেন না। ওনারা ডিগ্রি কমপ্লিট না করে 1 ঘন্টা কাজ করলে যখন 10 টাকা পাওয়া যায়, 12 টাকা পাওয়া যায়, ওনারা এটাকে টাকায় কনভার্ট করেন, ডলারটাকে। আরে আমি একদিনে 8 ঘন্টা কাজ করলে আমি অলমোস্ট 10,000 টাকা পাচ্ছি, তার মানে মাসে 3 লক্ষ টাকা। মানে এইটা দেখার পর ওনাদের মাথা ঠিক থাকে না, ওনারা অ্যাসাইলাম মারেন, ওনারা এডুকেশন কমপ্লিট করেন না, ওনারা এইটা সেটা বিভিন্ন ভাবে গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করেন, বাট আলটিমেটলি ওনারা গ্রিন Doesn't কার্ডও work পান না, out. হ্যাঁ, ইউএস এর স্ট্যাটাসও থাকে না, আলটিমেটলি একবার ইউএস থেকে বের হলে আর কোনোদিন ইউএসএ তে আসতে পারেন না। ইলিগাল হয়ে থাকা আসলে অনেক রিস্ক। এক্স্যাক্টলি। আমি জাস্ট একটা কথা বলে সবাইকে বলতে চাই, যারা স্টুডেন্ট আছেন, আপনি যদি ইউএসএ আসতে চান, আপনি একটা মাইন্ডসেট নিয়ে আসবেন, একটা ইউএস ডিগ্রি আপনি আর্ন করবেন, এটা আপনার ফ্যামিলির জন্য, আপনার দেশের জন্য, আপনার সার্কেলের জন্য একটা অর্জন, এটা প্রাউডের বিষয়। আই ফিল প্রাউড, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ সম্পন্ন করে আমেরিকা এসে ডেটা অ্যানালিটিক্সে আমি মাস্টার্স কমপ্লিট করছি। আই ফিল প্রাউড। আমার বাবা মা, আমার ফ্রেন্ডস, সবাই আমার জন্য, আমার ইউনিভার্সিটির, আমার ডিপার্টমেন্টের যে চেয়ার সুবোধ দেবনাথ স্যার, সবাব চেনেন, আমাকে গতকালও তার সাথে কথা হয়েছে, আমাকে অনেক স্নেহ করে। কয়েকদিন আগে আমাদের একটা ডিপার্টমেন্টের, হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের Amazing. যারা ভালো ভালো জায়গায় আছেন, তাদেরকে নিয়ে উনি মাঝে মাঝেই স্মরণ করেন। আমার জন্য একটা আই ফিল প্রাউড। তো এটা হচ্ছে আপনার চয়েস, আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা চান বা কিভাবে চান। তো আমি অনুরোধ করব, আপনারা যদি আসেন, পড়ালেখাটা কমপ্লিট করবেন, এই নিয়েতে আসবেন। আর যদি আপনার অর্থ না থাকে, আপনি আপনার নিজস্ব স্কিল এবং যোগ্যতা এমন ভাবে শো করেন যাতে ওই প্রোগ্রাম ওনার বা প্রোগ্রামের যে ম্যানেজার বা প্রোগ্রামের যে প্রফেসর যিনি প্রোগ্রামটা ওন করেন, তিনি আপনাকে ফান্ডিং অফার করেন এবং আপনি ডেফিনেটলি ফান্ডিংটা পান। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। I have to drive 20 minutes. I've been late, maybe 10 minutes, but it's okay. Thank you so much, ফিজ স্যার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ইউনিভার্সিটি হিসাবে, বা সর্বোপরি একজন বাঙালি হিসাবে, আমি আই ফিল অলওয়েজ প্রাউড অ্যাজ এ বাঙালি। সো আপনি আমাকে রিচ করতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। শাবাব, কথা হবে ভাইয়া। ফিজ স্যার, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দোয়া করেন ভাই, আপনার জন্য দোয়া রইলো। শাবাব ভাই, আপনার কাছে শেষ আর একটা কোশ্চেন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে please, আমারও ওই একটা ক্লাস আছে একটা দুটো। হ্যাঁ, বেশি না, হয়তো 4-5 মিনিট সময় নিব। সেটা That's হচ্ছে okay. আপনার ওই যে যে পিআর এর ব্যাপারটা বুঝলাম, বাট সিটিজেনশিপটা, পাসপোর্ট পাওয়াটা, এটাও কোশ্চেন আসতেছে যে পাসপোর্ট পাওয়া যায় কতদিন পরে কানাডাতে? Well, I'm not sure, মানে exactly এত দূর ব্যাপারটা এখনো, that step is so far ahead. আচ্ছা। I don't think I've done enough research on that yet. হুম হুম। But if I say like a ballpark, I'd say 3-4 বছর তো at least লাগা 4 বছর। other yeah 4-5 বছর, but I'd have to do আমার এই ব্যাপারে আর একটু পড়াশোনা করে I'd be able to give you a better answer. But citizenship, it is possible. It's like PR পর্যন্ত পৌঁছাতে পারলে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে এমনি চলে যায় pathways ধীরে open. ধীরে। Yes, হ্যাঁ, বাকিটা আর আটকে থাকে না। PR পর্যন্তই আসলে কি চ্যালেঞ্জ, দেশ থেকে এখানে আসা and finishing. ভাই যেটা বললেন, আব্দুল্লাহ ভাইয়ের পড়াশোনার ব্যাপারটা আমি একটু ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই। আই ফিল লাইক এখানে মেজরিটি যারা পড়তে আসে, পড়াশোনাটা কখনোই কি কনসার্ন থাকে না। that's মানে দুঃখজনক আসলে। I see people যারা আসলে শুধু আসতে হবে ক্লাসে, বসতে হবে, পরীক্ষাটা দিতে হবে, এইটুকুর জন্য আসে। They're working. It's not a bad thing. Everybody has different like goals in their life. সবাই তো এক জিনিস চায় না। বাট এটা করলে যেটা হয়, ভাই যেটা বললেন যে your whole world view changes. আমি এখন যেই বাসাটায় থাকি, এই বাসাটার ভাড়া হচ্ছে অ্যারাউন্ড $1100 মতন I pay, right? So বাংলাদেশি টাকায় কনভার্ট করলে it's like 1 লক্ষ টাকা somewhere around. So
ক্যান ইউ ইমাজিন 1 লক্ষ টাকা দিয়ে আমি কি কেমন বাসায় থাকতে পারতাম, তাই না? ইটস ফানি দ্য মানে এক্স্যাক্টলি। এই ডিফারেন্সটা। কিন্তু আমি এখানে যে বাসায় থাকি, দ্যাটস আ 70-year-old অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এন্ড আমি ছোটকালে আমরা দাদুর বাসায় যেমন সুইচ দেখতাম, দেয়ার আর স্টিল সুইচেস লাইক দ্যাট, 70-year-old সুইচেস। সো টাকা কামাই করাটা আসলে ইটস দরকার, কিন্তু তাই বলে এইটাই যদি জীবনের মূল মন্ত্র হয়ে যায়, ইটস আ প্রবলেম, নো? Yeah, I mean, I'm investing so much money right now. At least একটা ভালো রেজাল্ট নিয়ে একটা ভালো মতন পড়াশোনাটা কমপ্লিট করে বের হওয়া, তো এটা তো আই গেস আই ও ইট টু মাই সেলফ অলমোস্ট, যে এটা আমার নিজের প্রতি একটা দায়িত্ব, যে আমি এত কষ্ট করে এখানে আসছি জাস্ট টু ওয়েস্ট ইট। ফোকাস অন স্টাডিং, বাকিটা আস্তে আস্তে হবে, এভরিথিং হ্যাজ টাইম। Like you said about citizenship, a student who's asking about citizenship while he hasn't even sat for his IELTS exam, what is the, I mean, I don't mean to মন খারাপ করার জন্য বলতেছি না, নো, 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 বাট এক্স্যাক্টলি। এটা মানুষের, আমরা রিয়েলিটি। জেনারেলি, আমি নিজেও এটা রিয়ালিটি, আমি নিজেও এটা ফেস করছি, কি হবে ভবিষ্যতের অনিশ্চয়তা, ভয়। ঠিক আছে, ওয়ান স্টেপ এট আ টাইম, আইএলটিএস টা কমপ্লিট করি, দেন উই ফোকাস, উই সিট ডাউন, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু স্টাডি, কোন দেশে যেতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, আচ্ছা এটা করতে চাচ্ছি, ওকে, what is the way, what are the universities, you make a list of universities, then you short list করব ওই ইউনিভার্সিটি গুলো থেকে, if I'm looking for funding, you're doing some extra work, if I'm not doing funding, you go through the application process, step by step, first come here, pay your dues, কষ্ট করতে হবে, you have to struggle, you have to take care of yourself, you have to finish পড়াশোনা, and then you think about these things, no? So ভাই কানাডাতেও কি অ্যাসাইলাম মানে নাকি স্টুডেন্টরা? কিছু তো আছেই, একটা সময় ছিল যে যেমন শ্রীলঙ্কার অনেকে পাইছে, ইরানের এখন কিছু আছে, ইউক্রেনিয়ানস দে গেট ইট টু, বাট অ্যাসাইলাম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য, আই ডোন্ট থিংক মানুষ আসলে অ্যাসাইলামের কনসেপ্টটা পুরাপুরি বুঝে। ইউর রিপিং অ্যাওয়ে ইউর পাসপোর্ট, you're basically ripping away your identity. একজন মানুষ যার আইডেন্টিটি নাই, what if Canadian government says no, দিব না, you're basically a, who are you then? You're not even Bangladeshi anymore, right? এক্স্যাক্টলি। It's almost time for me to go as well, আমারও যাওয়ার সময় হয়ে গেছে, একটা থেকে আমার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্লাস। ভাই লাস্ট কোশ্চেন, So শুধু আপনার হাসিটা দেখে বলতে চাই, আসলে বাংলাদেশে ছিলেন, এখন কানাডাতে আছেন, মানে নিজের লাইফ স্টাইল নিয়ে কতটা হ্যাপি আপনি? I miss my friends, I miss my family, ভাই আর কি বলবো, it's a, I have a philosophy about this. So বিদেশের জীবনের সাথে দেশের জীবনের একটা বড় পার্থক্য হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক পার্থক্য। If having shiny things, good phones, good computers, a good car, if that's what drives you, বিদেশ is good for you. কিন্তু যদি আড্ডা, ভাই ব্রাদার, সোশ্যাল, ফ্যামিলি, আব্বা আম্মা, দেশি খাবার, ফ্লেভার্স, এগুলো যদি কারো বেশি প্রায়োরিটি থাকে, বিদেশ উইল বি টাফার। সো ইটস ভেরি ইজি, এখানে না সব ম্যাটেরিয়ালিস্টিক জিনিস অনেক অ্যাক্সেসিবল, একটা ক্রেডিট কার্ড অনেক কিছু কিনে ফেলা যায়, কিন্তু দ্যাটস নট অলওয়েজ দ্য রাইট ওয়ে টু গো, it's very easy to earn money here comparative to Bangladesh, and it's very easy to buy things here, but that's it. অন্যান্য যে ফ্যাক্টর গুলো, এগুলো এতটা পজিটিভ বলবো না, ভেরি ডিফারেন্ট। এখানকার জীবনযাত্রা অনেক আলাদা, মানুষ আইসোলেটেড। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমি আমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি কাছাকাছি থাকতে পছন্দ করি। এখানে আমার ক্লোজেস্ট ফ্যামিলি হচ্ছে 4 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। অনেকের তো কেউই থাকে না। আমি তো ফরচুনেট যে আমার অনেকগুলো আত্মীয় স্বজন আছে। I'm blessed, I'm lucky, I got lucky. সবার তো থাকে না। সো
সো ইট ডিপেন্ডস অন মানুষের পিছুটান কতটুকু থাকে, আর জীবনে আসলে কোন জিনিসগুলো, কোন ব্যাপারগুলোর ভ্যালু বেশি একজন মানুষের কাছে। ইটস ফাইন এনিবডি, সবারই যে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, অথবা সবারই যে everybody likes good things, right? It's better to always use a better phone or a, এখানে যেমন 5 লক্ষ টাকা হলে একটা ভালো গাড়ি পাওয়া যায়, আনইমাজিনেবল ইন বাংলাদেশ, তাই না? আনইমাজিনেবল। সো এই জিনিসটা যদি কারো এতটাই স্ট্রং ড্রাইভ থাকে যে আমি একটা গাড়ি চালাবো, আমার নিজের গাড়ি থাকবে, আমি ঘুরবো খাবো, then বিদেশ is good for you. But if you're okay with getting on a rickshaw and going to an চায়ের দোকান চায়ের and দোকান। playing video games, or just adda there with your friends, just hanging out, coming back, মায়ের হাতের চা, বউয়ের হাসি, it's Bangladesh is also pretty good. I don't know, I might even come back, I don't know, not sure entirely yet. I'm not kidding, I might just consider, my wife and I were both considering it, কারণ আমি এখনো জেনুইনলি বিশ্বাস করি যে বাংলাদেশে there are opportunities, and ভালো থাকার জন্য টাকা দরকার, কিন্তু অনেক টাকা দরকার নাই। এক্স্যাক্টলি। So yeah, I just ask everyone to think about that. Not every single person has to বিদেশে আসতেই হবে, টাকা কামাইতেই হবে, that's not, it's very different here. দেশে বসে আমার কাছে যেমন লাগতো, এখানে আসার পরে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সামটাইমস বিদেশ থেকে একজন যখন বলে যে এখন এসো না, situation is not that good, people have a negative idea that, oh তুমি গেছো, you don't want me to come. That's not true, that's not always true. I'm just giving you guys an honest perspective. There are some very good things here, but there are some things that মানে you have to struggle a lot more than you are struggling in Bangladesh. So survivalistic tendency টা অনেক বেশি strong থাকতে হয়। That's all I'll say. And থ্যাংক ইউ ভাই। I appreciate, thank you ভাইয়া, for অনেক ভালো লাগলো ভাই letting me, কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। yeah, of course, yeah, আমারও ভালো লাগলো। I used to teach IELTS myself, so I can understand your struggles, what you go through. So good ভাই luck with what you're doing. দোয়া It's, করবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া অবশ্যই রইলো। অবশ্যই ভালো অবশ্যই থাকবেন। ইনশাআল্লাহ। দেখা হবে I hope ইনশাআল্লাহ। দেখা হবে কখনো, হ্যাঁ। কোন If I একদিন can দেখা হয়ে be of যাবে। help, অবশ্যই। And good luck to everyone. I hope everybody has all the best. all the best. আসসালামু আলাইকুম। Bye guys. Wa alaikum assalam. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।